অলরেডি শুরু হয়েছে না? লাইভ গেছে, যাবো আমি। আমাকে দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে আমাকে? মাশাআল্লাহ। কোথায় ক্লাস দিয়েছিস? কই আমি কি দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে আমাকে? কোথায় ক্লাস দিয়েছিস? এই আমাকে কি সুন্দর লাগছে? হ্যাঁ, বেশ লাগছে। আমি তো দেখতে পাচ্ছি না যে কেউ আমাকে দেখতে পাচ্ছে কিনা। তোদের তো কোনো একটা সিস্টেম থাকা দরকার। ওই যে ওইটাতে দেখি, এখানে আমি রাখলে মাঝে মাঝে দেখতে পাবো। হ্যাঁ ওইটা, তাহলে আমি কিছু দেখতে পাবো। এটা কি নতুন? শিখে ফেলছি। আজকে শাহরিয়ার আমাকে অনেক কিছু শিখিয়েছে। দেখো, আজকে আমি আসছি বেসিক্যালি গল্প করার জন্য, ক্লাস নেওয়ার জন্য না। গতকাল শাহরিয়ার বলছিল যে স্যার আপনি যদি সম্ভব হয় একটু আসেন, আসলে ওরা আপনার সাথে একটু ক্লাস করতে চাই। হ্যাঁ, তো আমি দেখলাম হিসাব করে যে টিচাররা প্রতিদিন ক্লাস নিচ্ছে, একদিন আমি একটু আসি না, দেখি মানে একটু গল্প সল্প করি, পরিচিত হই। সবাই কি আমাকে দেখতে পাচ্ছ নাকি? ও দেখতে পাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছে। হ্যাঁ, আজকে আমার কিন্তু এক্সাইটিং লাগছে, বুঝছো? জীবনের প্রথম লাইভ ক্লাস। এর আগে এসেছি কিন্তু কেউ যখন ছিল, আমি আবার আজকে মানে ফিল করছি আস্তে আস্তে, সারাদিন একটু ব্যস্ত ছিলাম, যে সম্ভবত আমি কেউ থাকলে সক্রিয়, মানে আশেপাশে কেউ থাকলে, আর কেউ না থাকলে একদমই নিষ্ক্রিয়। আমার ভয় লাগছে। তোমরা আবার মানে আমাদের যারা হেটা তাদেরকে বলো না যে স্যার ক্লাসে এসে ভীষণ রকম ভয় পাচ্ছে। কি স্যার বলবে নাকি এরা? হ্যাঁ, আজকে যা কিছু বলবো একটু গোপন রাখবা, ঠিক আছে? আসলে গল্প তো গল্পই। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে স্পেশালি যারা অনেক গল্প করতে জানে। তো আজকে আমি যে ব্যাপারে গল্প করব, সেই গল্পের সাবজেক্টটা হলো রুটিন। তোমাদের সম্ভবত একটা রিকোয়েজিশন ছিল যে স্যার আমরা কেমন করে আমাদের রুটিন হওয়া প্রয়োজন, এই জিনিসটা একটু বলেন। তো রুটিন আসলে এরকম আমার মনে হয় যে যেভাবে অভ্যস্ত সে সেইভাবে করুক। তবে আমি একটা গল্প বলতে পারি, তোমরা চিনো সম্ভবত, এর আগেও আমি বলেছিলাম। আমার একটা ফ্রেন্ড ছিল, মাগরিব নাম। তো মাগরিব, সেটা অনেক বছর আগের ঘটনা, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিল, আমি তার রুমমেট ছিলাম। তো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ 29টা সাবজেক্টে সে পরীক্ষা দিয়েছে। তখন অনেক সাবজেক্টে পরীক্ষা দেওয়া যায়, একটাতেও চান্স হয় নাই। আলহামদুলিল্লাহ বললাম এই জন্য যে আসলে পরবর্তীতে সফল হয়েছিল আর কি। হ্যাঁ, তারপরে ঠিক পরের বছর দেখলাম যে মাগরিব যখন চান্স পেল না, সারাক্ষণই রুমে থাকতো। এবং অদ্ভুত ব্যাপার, আমি যখনই দেখতাম তখনই মাগরিব কোনো না কোনোভাবে দেখি যে ঘুমাচ্ছে, হয় মাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, নয়তো বসে আছে উপরে কাঁথা দিয়ে, হ্যাঁ একদম কি করছে, ঘুমাচ্ছে। কখনো পড়তে দেখি নাই। হ্যাঁ, কিন্তু 3 থেকে 4 মাস আমি দেখেছি সে রুম থেকে বের হয় নাই।
আমি বলতাম পাগল টাগল হয়ে যাবে, রুম থেকে বের হবে না কেন। আমি ভাবলাম যে হয়তো প্রেমে সেকা টেকা খাইছে, এটা একটা হইতে পারে, আবার সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, এটা একটা কারণ হতে পারে। তাহলে এই 2-3টা কারণের কারণে সে মানে হয়তো একটা মানে কলাপস করেছে বেসিক্যালি। কিন্তু অদ্ভুত ব্যাপার, যখন সে পরীক্ষা দিল, পরের বছর সে 19টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিল। আলহামদুলিল্লাহ, এই জন্য বলেছিলাম তখন যে পরের বছর 19টা সাবজেক্টের 19টাতেই চান্স পেয়েছিল। যখন চান্স পেলো তো আমার অবদান, ভাই তুমি কেমনি চান্স পাইলা? তো বলে এবার আমি একটু সিরিয়াস ছিলাম। তো সিরিয়াসটা কোথায়? আমি তো কোনো সিরিয়াসনেস দেখলাম না। সিরিয়াস থাকলে সারাদিন পড়া লাগতো, সারা রাত পড়া লাগতো, বা কি এইটা সেটাই সে, কিন্তু তোমাকে তো সবসময় আমি ঘুমাতে দেখেছি। তখন মাগরিবের যা অ্যান্সার আমার প্রতি ছিল সেটা আমি আসলে তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝি যে মাগরিব জেনেই করুক এবং না জেনেই করুক, আসলে তার রুটিনটা ছিল খুবই চমৎকার। এবং চমৎকার বলতে এটাই আমি বোঝাতে চাচ্ছি। আচ্ছা দেখো তো তোমার রুটিনটা কি? আমি আগে গল্প করে নিই, তারপর আমি তার রুটিনটা বলতেছি। খেয়াল করে দেখো, তুমি ঘুমাও কখন? তুমি কখন ঘুমাও? তার আগে একটা জিনিস বলে নিই। ধরো যেহেতু আমি রুটিন নিয়ে ক্লাস করছি, রুটিন কার জন্য? তোমার জন্য। তুমি কে? তুমি একটা সত্তা, তুমি একটা মানুষ। তুমি যদি তোমার মন হয়, ধরো এই শরীরটা তোমার একটা ইঞ্জিন। এখন আমি তোমাকে একটা ইঞ্জিন দিলাম, গিফট করলাম, এবং সেই ইঞ্জিনের কাজ এইভাবে দিলাম যে এই ইঞ্জিন 24 ঘন্টায় 5 টন ধান থেকে চাল উৎপন্ন করতে পারে। ধরো এই মেশিনারিজ, তুমি এটাকে খুব স্বাভাবিকভাবে রিসিভ করলা, কারণ প্রত্যেকেরই এরকম উচিত। এবং সবাই স্বপ্ন দেখে নিজের জায়গা থেকে, তার মন বলে একটা ব্যাপার আছে। এই মন আসলে চায় অনেক কিছু, অনেক স্বপ্ন, অনেক এটা সেটা জীবন পরিক্রমায়। তো তোমাকে দেওয়া হলো, তুমি স্বপ্ন হিসেবে বেছে নিয়েছো যে আমি ধান থেকে চাল উৎপন্ন করবো, এটাই হলো আমার স্বপ্ন, এটাই আমার রুজি রোজগার। আচ্ছা ওকে, তুমি নিলাম। এইদিকে আমি যখন দিলাম, দেবার পরে আমি যে ইঞ্জিনটা তোমাকে দিলাম, সেই ইঞ্জিনের কিছু ফিচার আছে। ফিচারটা হলো এরকম যে এই ইঞ্জিন কখন ভালো কাজ করে, কখন খারাপ কাজ করে, কখন হাই ভোল্টেজে থাকে, কখন লো ভোল্টেজে থাকে, এরকম কিছু ইন্ডেক্স বা ওই ইঞ্জিন সম্পর্কে কিছু জানাশোনার একটা প্রয়োজন থাকে। আমি তোমাকে দেওয়ার পর তোমাকে বললাম যে এই ইঞ্জিনটা কিভাবে পরিচর্যা করলে ইঞ্জিন থেকে 100% আউটপুট ইনশিওর করা সম্ভব, সেই দায়িত্ব তোমার। তুমি এটাকে কাজে লাগাতে পারলে সফল হবে, তুমি কাজে লাগাতে না পারলে তুমি সফল হবে না। এবার তুমি অ্যাজ ইউজুয়াল এবং ট্র্যাডিশনাল। তুমি যখন ট্র্যাডিশনাল, তখন তুমি কি করছো? তুমি এই ইঞ্জিনটাকে কাজে লাগিয়ে প্রতিদিন 24 ঘন্টা কাজে লাগিয়ে 5 টন ধান উৎপন্ন করলাম। আচ্ছা 24 ঘন্টা যখন ইঞ্জিনটাকে কাজে লাগালা, আচ্ছা বলো তো, তোমার একটা পার্সোনাল লাইফ থাকে না? একটা এন্টারটেইনমেন্ট দরকার, একটা মজা দরকার, একটা রিল্যাক্স দরকার, একটা প্রশান্তি দরকার। তোমার ফ্যামিলি আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার সোসাইটি আছে, সকলের সাথে ইন্টারাকশান দরকার। কিন্তু তুমি পরিশ্রমী মানুষ, তাই তুমি সকল ইন্টারাকশান বাদ দিয়ে 24 ঘন্টা ইঞ্জিনের সাথে পড়ে থাকো এবং 5 টন ধান থেকে চাল উৎপন্ন করো। এখন মজার ব্যাপার হলো এখানে, এই যে তুমি সারাক্ষণই ব্যস্ত থাকো, ব্যস্ত থাকার পরে কি হয়? যখন তুমি 24 ঘন্টা ইঞ্জিনটাকে কাজে লাগাচ্ছ, তখন ইঞ্জিনের কি ওয়েস্ট হচ্ছে, ইঞ্জিনের ক্ষয় হচ্ছে, ইঞ্জিনের এটা লাগে সেটা লাগে, সেই পরিচর্যার একটা ঘাটতি হচ্ছে। আর ঠিক আছে, এবং ইঞ্জিনের সময় দিতে পারছো না, তুমি ব্যস্ত থাকার কারণে তোমার মন টোন এই সেই সব পেরেশানিতে থাকছে। করোনা কি দাঁড়াচ্ছে? জীবনটাকে তোমার কাছে মনে হচ্ছে বিষাক্ত, একটা রেসের মধ্যে আছি। কিন্তু জীবনটা কি সত্যি এরকম হাই ভোল্টেজ রেস? স্বল্প পরিসরের জীবন তো। এখন যে তোমাকে ইঞ্জিন দিল, সে খালি মনে মনে ভাবে যে ছেলেটা বোকা নাকি, যে ওকে একটা ইঞ্জিন দিলাম, সে যদি ইঞ্জিনের পুরো ব্যাপারটা জেনে ফেলতে পারতো যে ইঞ্জিন কখন ভালো কাজ করে, কখন খারাপ কাজ করে, তাহলে সম্ভবত সেই ভালো সময়টাকে কাজে লাগাতো। কারণ ও ভালো করে জানে যে ইঞ্জিনটা প্রডিউস করেছে, ইঞ্জিনের স্রষ্টা, সে ভালো করে জানে এই ইঞ্জিন আসলে 24 ঘন্টা না, এ যদি 3 ঘন্টা ঠিক মতো পরিশ্রম করানো হয়, তবুও 5 টন ধান থেকে চাল উৎপন্ন করা সম্ভব। কিন্তু তোমাকে বলা হয়েছে যে তোমাকে খুঁজে নিতে হবে যে কোন সময় এটা কাজ করে। তার আগে একটা জিনিস বলে নিই। আচ্ছা তুমি তো স্টুডেন্ট,
তোমার কখনো এরকম মনে হয় না যে কখনো কখনো তুমি আধা ঘন্টা পড়লেই মনে হয় তোমার ওই লেসনটা একটা চমৎকার করে তোমার দিকে চলে আসছে, মাথার মধ্যে ঢুকে গেছে, এরকম মনে হয় না? একটু চিন্তা করে দেখো তো। হ্যাঁ স্যার, মাঝে মাঝে তো হয়। আমাকে একটু স্লো স্লো ইন্টারাকশান দিও, তা না হলে আমি আগ্রহ পাবো না। অ্যাকচুয়ালি আমি কখনো অনলাইনে ক্লাস নিয়ে বা তোমাদের সাথে কথা বলে অভ্যস্ত না, এজন্য আজকে আসছি সাহস সঞ্চয় করবার জন্য। এখন খেয়াল করে দেখো, আমি বলছিলাম যে এই ইঞ্জিন যে সৃষ্টি করেছে সে জানে যে ইঞ্জিন কখনো কখনো 3 ঘন্টায় 5 টন ধান থেকে চাল উৎপন্ন করতে পারে, এবং তোমাকেও ইনস্ট্রাকশন করেছে যে তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো, তুমি জানলে এই ইঞ্জিন কখন ভালো কাজ করে তুমি জানতে পারবে। এখন সবাই বলে যে পরিশ্রম করলেই মানুষ জিতে যায় না। এখন বলো তো বাবা, যে তুমি খুবই পরিশ্রমী মানুষ, তুমি 24 ঘন্টায় পরিশ্রম করছো, কিন্তু ইঞ্জিনের কার্যকলাপ জানো না। 24 ঘন্টায় পরিশ্রম করে, হ্যাঁ আমি ধরলাম তুমি জিতে গেছো, তুমি 5 টন ধান থেকে চাল উৎপন্ন করছো, কিন্তু যে মানুষটা জানে যে ইঞ্জিনের ব্যবহার আসলে কখন ইঞ্জিন হাই ভোল্টেজে থাকে, সে কী করবে? নিশ্চয়ই সে ওই 3 ঘন্টায় কাজ করে নেবে, বাকি 3 ঘন্টা ইঞ্জিনের পরিচর্যা করবে, তারপর আত্মীয় স্বজন দেখাশোনা করবে, সোসাইটির সাথে ইন্টারাকশান করবে, এবং দিন শেষে বলবে শুক্রিয়া আল্লাহ, শুক্রিয়া এত চমৎকার একটা লাইফ আমাকে দেওয়ার জন্য। তাহলে পার্থক্যটা কোথায় হলো? একজন পরিশ্রমী সেও জিতলো, আর একজন ইন্টেলেকচুয়াল জ্ঞানী মানে জ্ঞান আহরণ করেছে সেটা জিতলো। এখন এই দুইটার মধ্যে একটা সময় সে কলাপস করবে, মানে অবসাদগ্রস্ততা, এবং একজন বরং তার জীবনের শক্তি বৃদ্ধি পাবে। এখন বলো তো, যে ইঞ্জিনটা সৃষ্টি করেছে সেই ভদ্রলোক কার প্রতি বেশি স্যাটিসফাইড হবে? বুঝতে পারোনি তো? স্যাটিসফাইড হবে তার প্রতি নিশ্চয়ই যে নিজে সবসময় শুক্রিয়া বলতে পারে আলহামদুলিল্লাহ, কারণ অল্প সময়ে বেশি কাজ করে ফেলেছে। আর যে পরিশ্রম করেছে শুধু পরিশ্রমই করে গেছে, কিন্তু পরিশ্রমের পরে হয়তো জিতেছে, কিন্তু একটা পর্যায়ে এসে তার অবসাদগ্রস্ততা। আসলে আমি উদাহরণটা দিলাম এই জন্য যে বেসিক্যালি আল্লাহ পাক পছন্দ করে কাকে জানো? যে জ্ঞানী মানুষ তাকে। পবিত্র কোরআনে আসলে এই জ্ঞান বিজ্ঞান চর্চা এবং তার অনুসন্ধানের জন্য এই ইকরা জ্ঞান বিজ্ঞান পরিচর্চা এবং জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য যে ইনস্ট্রাকশন করা হয়েছে, যে শব্দটার মাধ্যমে, এই ইকরা শব্দটা কমপক্ষে 700 অধিক কোরআনে উল্লেখ করা হয়েছে যে জ্ঞান বিজ্ঞান চর্চা করো। আসলে কোন জ্ঞান বিজ্ঞান চর্চার কথা বলা হয়েছে? এখন প্রশ্নটা হলো এরকম যে পৃথিবীতে মানুষের সবচেয়ে দামি জিনিসের নাম কি? নিশ্চয়ই তুমি কেউ বলবা চরিত্র, কেউ বলবা জ্ঞান, কেউ বলবা টাকা পয়সা, কেউ বলবা প্রেস্টিজ, এটা সেটা, কিংবা নানান কিছু হয়তো বলতে পারো। কিন্তু চরম সত্য হলো মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিসের নাম হলো হেলথ। সবচেয়ে দামি জিনিসের নাম হলো হেলথ। এখন আমি হেলথটাকে ইঞ্জিন বোঝাতে চেয়েছি বেসিক্যালি। কেন বোঝাতে চাইছি এবার তোমাদের সাথে আমি একটু হালকা করে, হালকা করে আমি একটু এটা মিলছে না কেন? আমি কিন্তু পুরোপুরি শিখে গেছি মনে হচ্ছে। খালি শিখা নয়, এখানে তো ও প্লাস আইকনে করলে আমি মানে নতুন একটা পেয়ে যাবো, এই তো গুড। এটা দরকার নাই, বরং আমি দাগ দিয়ে ফেললাম তোর এখানে। যাও, আমি তোমার এই শরীরটাকে একটা ইঞ্জিন বলতে চাচ্ছি। আচ্ছা, তুমি তো পড়াশোনা করো, আমার কয়েকটা স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার দাও। তোমার যখন হাই ওঠে, তোমার হাই ওঠে, তখন কি তোমার পড়াশোনা হয়? নিশ্চয়ই তোমার অ্যান্সার না স্যার, হাই উঠলে পড়াশোনা হয় না। একদল বিজ্ঞানী চিন্তা করে দেখলো যে আচ্ছা, এই যে বায়োটেকনোলজির উৎকর্ষ সাধনের ফলে দেখবা, খেয়াল করে একটা সময় এরকম ছিল যে তোমার দাদা গল্প করতো নিশ্চয়ই যে 1 বিঘা জমিতে ধান উৎপন্ন হতো 5 থেকে 7 মণ। একটা সময় হতো কি না? হতো, একটা সময় ছিল, খুব স্লো, অল্প হতো। এরপর একটা সময় আসলো, দাদারা যখন, মানে দাদারা গল্প করতো, দাদার বাপরা এরকম করতো, যখন দাদারা দেখলো 1 বিঘা জমিতে সেটা 10 থেকে 15 মণ হয়ে গেছে। যখন বাবারা করলো ওই 1 বিঘা জমিতে
15 থেকে 20 মণ। যখন বর্তমান সময়ের লোক কৃষি উৎপাদন করে, খেয়াল করে দেখবা 1 বিঘা জমিতে উৎপাদন হলো 20 থেকে প্রায় 25 মণ বা তারও বেশি। আচ্ছা, এই 5 থেকে 7 থেকে 20 থেকে 25 এই ডেভেলপ করলো কিভাবে বলো তো? এই ডেভেলপ করলো বিজ্ঞানীদের একটা অগ্রযাত্রা। বিজ্ঞানীরা নানান রকম একটার সাথে আরেকটা মিক্সার, পরপরায়ন, নতুন জাতের উদ্ভাবন, এটা সেটা ডেভেলপ করলো। বিজ্ঞানীদের ধারণা, এটা যদি ইঞ্জিন হয় যে সৃষ্টি করেছে, তাহলে এই ইঞ্জিনের মধ্যে নিশ্চয়ই কোনো ইন্ডেক্স দেওয়া রাখছে যে এই ইঞ্জিনটা কেমনে করে চলে। এটা যদি মানুষ জানতে পারত, তাহলে সম্ভবত অল্প সময়ে সেই মানুষটা তার কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারত। ওই যে বললাম না যে কখনো কখনো তোমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, খেয়াল করে দেখবা যে আধা ঘন্টা পড়লেই সব কিছু দারুণভাবে তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, খেয়াল করে দেখবা। আবার কখনো কখনো 3-4 ঘন্টা পড়েছো, তুমি লম্বা রেসে পড়েছো, পড়ার পর দেখা গেলো যে মাথার মধ্যে কিছুই ঢুকছে না। এই পার্থক্য কেন হয়, এই ব্যাখ্যাটা আজকে আমি তোমাকে দেবার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস যে তুমি এই ব্যাখ্যাটা পেলে, এই পার্থক্যটা বুঝতে পারলে তোমার জন্য তোমার রুটিন সেট আপ করাটা একটু সহজ হয়ে যাবে। কেমন এটা খেয়াল করে দেখো। আমি বললাম তোমাকে যে তুমি হাই উঠলে তুমি স্বীকার করলে যে তোমার পড়াশোনা হয় না। এমন ক্যালিফোর্নিয়ার একদিন বিজ্ঞানী, আমি অত বিস্তারিত আলোচনা যেতে চাচ্ছি না, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, ট্র্যাডিশনাল জীবনযাত্রা এবং কি হওয়া উচিত সেই জীবনযাত্রা নিয়ে কথা বলছে। তার আগে এটাও আমি তোমাকে বলে নিই, বেসিক্যালি এই ইঞ্জিনটা চলে কিভাবে। এই ইঞ্জিনটা চলে মন নামে একটা ব্যাপার স্যাপার আছে। এই মনের ক্রিয়া বিক্রিয়ার উপর ভরসা করে এই ইঞ্জিনটা রিয়াকশান দেখায়। কেমন রিয়াকশান দেখায়? ধরো তোমার নামে কেউ একজন এই শাহরিয়ারও ব্যাপকভাবে সমালোচনা করেছে। সমালোচনাটা হলো এই মেয়েটা ভীষণই খারাপ। কেমন খারাপ? আমি শুনেছি আমার বান্ধবী ও তার রুমমেট ছিল, এই মেয়েটা প্রতিদিন সন্ধ্যায় বাসায় যাবে, আত্মীয়ের বাসায় যাবে বলে বাসা থেকে মিস থেকে আউট হয়ে যায়। মাইন্ড করছো? মাইন্ড করো না, জাস্ট উদাহরণ। আউট হয়ে যায় এবং সকালে এসে আসে এবং তাকে দেখে মনে হয় যে সে খুব ব্যস্ত ছিল, খারাপ ছিল। এই তোমাকে বলছি, বলো তো তোমার মেজাজটা কেমন খারাপ হচ্ছে? মনে হচ্ছে না শাহরিয়ারকে পাইলে একদম কানের উপর একটা দিব? হ্যাঁ, এই তুমি স্বাভাবিক ছিল এখনই, আর তোমার বান্ধবী বা তোমার শাহরিয়ার আমাকে বলে দিল, তোমার ভাইয়া বলে দিল তোমার চরিত্র খারাপ, সেটা আমি তোমাকে বলার সঙ্গে সঙ্গে তোমার গা একদম জ্বলে উঠেছে, রাইট? উঠছে কি না? আচ্ছা বাদ দাও, জ্বলে ওঠে নাই। ধরো আমি তোমাকে ফোন করে একটা নিউজ দিলাম যে তোমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেমন হবে? চুপসে যাবে কি না যাবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাও বাদ দিলাম। তোমাদের মধ্যে কেউ ছেলে মানুষ আছো যারা বাইক চালাও? বাইক, আচ্ছা আছো কি? আচ্ছা যদি থাকো, কখনো কি অ্যাক্সিডেন্ট করেছো? আচ্ছা বলো তো, তুমি যখন ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট করে ফেলো, ঠিক তাৎক্ষণিকভাবে তোমার হাত ভেঙে গেছে, রক্তপাত হয়েছে, এই হয়েছে সে হয়েছে, ঠিক তখনই তোমার ব্যথা লাগে? ব্যথা কেন লাগে না? এটা কখনো ভেবে দেখবার চেষ্টা করেছো? ব্যথা যে কারণে লাগে না, ওই ইনস্ট্যান্ট তুমি যখন ভয় পেয়েছিলে অ্যাক্সিডেন্টের সময়, তখন তোমার শরীরের মধ্যে এমন কিছু হরমোন সিক্রেশন হয়েছিল, এমন কিছু পদার্থ সিক্রেশন হয়েছে যেই পদার্থের কাজ হলো ওই ইনস্ট্যান্ট তোমাকে পেইনলেস অবস্থা দেওয়া। বিশ্বাস করো, আধা ঘন্টা 1 ঘন্টা পর তোমার শরীরে ভয়ঙ্কর ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, আমার এই ইঞ্জিনটা চলেই হলো এই মন নামক জিনিসের হস্তক্ষেপের কারণে, বায়োলজিক্যাল সিক্রেশন তার উপর ডিপেন্ড করে। আচ্ছা আরও সহজ করে দিই। কেমন সহজ করে দিব তুমি বুঝতে পারবা কিনা আমি জানি না। আচ্ছা তুমি কি টক খেয়েছো? টক, তেঁতুলের টক? এই হাসবা না, তেঁতুলের কাঁচা জ্বালার টক না, একটু ইয়াং 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 তেঁতুল, এই মনে করো কস 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 করে খাইলা, খাইছো? খাইছো? কল্পনা করো না তুমি এই টকটা তুমি একদম কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছ। আচ্ছা একটা কাজ করো, ওখানে একটু লবণ মিশাও, এবার এবার নাও, এবার খাও, একদম কামড়িয়ে কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাও। সাবধান, কেউ ঢুক গেল না। ঢুক গিলছো নাকি? ঢুক কি গিলছো? হ্যাঁ, ঢুক গিলতেছ? আচ্ছা যদি তুমি ঢুক গিলে থাকো, কেন ঢুক গিল্লা জানো? আমি বললাম, দেখো 5 সেকেন্ডে আমি বললাম যে কাঁচা টক খাচ্ছি কামড়িয়ে কামড়িয়ে, লবণ মিশিয়ে।
এটা শুনলো তোমার কান, মানে তোমার অডিটরি নার্ভ, শুনে তোমার মস্তিষ্কে পাঠালো। তোমার মস্তিষ্কে কার কাছে পাঠায়? এই ধরো সেন্ট্রাল গ্ল্যান্ডকে। কি গ্ল্যান্ড কি জানি বলে? মাস্টার গ্ল্যান্ড কি জানি নাম, কি নাম রে? পিটিউটরি। আচ্ছা, পিটিউটরির কাছে পাঠালো। পাঠানোর পরে সে আবার সাবল্যাঙ্গুয়াল গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন করলো, সাবল্যাঙ্গুয়াল গ্ল্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন করলো, সেখান থেকে তোমার জিহ্বা ভিজে গেল। দেখছো 5 মিনিটের একটা কথা শুনেই, 5 সেকেন্ডের একটা কথা শুনেই তোমার জিহ্বা ভিজে গেছে। এবার কি প্রপারলি বুঝতে পেরেছো যে এই শরীরটাকে আসলে কে ম্যানিপুলেট করে, মানে কিভাবে চলে? তো যাই হোক, আমি এই উদাহরণটা দিলাম একটু পরে প্রাসঙ্গিক, আমি একটু রিলেট করার জন্য। আমি তোমাকে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে তোমার যদি হাই উঠে তখন তোমার পড়াশোনা হয় না। তার মানে যখন হাই উঠে বা হাই হওয়ার উপক্রম হয় তখন তুমি যদি পড়াশোনা করো, তোমার পড়াশোনা কি 100% ইফেক্টিভ হবে? হবে? আসলে 100% ইফেক্টিভ হবে না। তার মানে ওই টাইমটাকে ওয়েস্ট করে লাভ আছে? তাহলে ওই টাইমটা অন্য কাজ করবো, কিংবা আমি ঘুমাবো। কারণ তোমার হাই উঠছে, তুমি টায়ার্ড, তোমার এখন ঘুমের দরকার। বেসিক্যালি এই ইনস্ট্রাকশন, এটা একটা সাইন সিমটম। তোমার শরীরে কখন কি হবে তার জন্য এবং কি করার প্রয়োজন তাকে একটা ইনস্ট্রাকশন করা হয়। এই ইনস্ট্রাকশন হলো তুমি রেস্টে যাও। এবার দেখো, এটা তো হলো তোমার শরীর অটোমেটিক টায়ার্ড হলে এই ঘটনা ঘটে। এখন যে বিজ্ঞানীগুলো এই শরীরের এই বায়োলজিক্যাল ইন্ডেক্স নিয়ে স্টাডি করলো এবং বুঝবার চেষ্টা করলো নানান ধরনের ইলেকট্রনিক সেট করে, তাদের রেজাল্ট তুমি শোনো এবার। তারা বলছে যদি রাত্রি 9টা বাজে যখন প্রতিদিন তারা একটা চেক করে দেখেছে, ঠিক তখনই শরীরের মধ্যে এমন একটা হরমোন সিক্রেশন হয় যে হরমোনের কাজ হলো তোমার মধ্যে ঘুমের উদ্বেগ সৃষ্টি করা। আচ্ছা বলো তো, তোমার রুটিনটা কি ম্যাচ করাও তো? তুমি তো কেবল যখন 9টা বাজে তখন কেবল ফোন নিয়ে বসো, তাই তো, যে এখন ফোন দেখা শুরু করি। ও বাবারা, তুমি কি জানো, তুমি যদি এই 5 মিনিটও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো তাহলে তোমার মাথাটা গরম হয়ে যায় কয়েক ঘন্টার জন্য। আচ্ছা বলো তো, যখন তোমার মাথা গরম থাকবে তুমি যত ভালো করেই পড়ো না কেন, সেই পড়াটা কি তোমার পার্মানেন্ট মেমোরিতে যাবে? তুমি তোমার রুটিন মিলাও তো। স্যার কী কথা বলছেন, তাই তো, যাবার তো কথা না। আচ্ছা একটা রেফারেন্স দিই, তুমি রাতের খাবার খাও কখন? নিশ্চয়ই 9টা, 10টা, 11টা, 12টা বা যখন তখন। এখন ওই বিজ্ঞানীদের কী বক্তব্য জানো? সায়েন্সের কী বক্তব্য? রাত্রি 8টার পরে তোমার এই গাট মাইক্রোবটা কাজ করে না। আচ্ছা বলো তো, ধরো একটা জায়গায় 100 জন লোক কাজ করে এবং সেই কোম্পানিতে সময় হলো সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, PM থেকে 8 AM পর্যন্ত। তোমরা 100 জন সেখানে কাজ করো। কাজ করবার পরে তুমি চলে আসছো, চলে আসবার পরে হঠাৎ করে বস আবার ডেকে পাঠালো 100 জনকে, এই যে আসো তো কিছু মাল আনলোড করতে হবে। তুমি হয়তো তার খাতিরে আবারও গেলা, গিয়ে কাজ করলাম। আরেকদিন আবার ডাকলো, আরেকদিন আবার ডাকলো। কয়দিন যাবা? একটা সময় তুমি বিরক্ত হবা কি হবা না? আচ্ছা বিরক্ত হলা, বিরক্ত হলে কি দেখাবা? এক্সকিউজ, যে নাম যেতে পারবো না। আচ্ছা তুমি যেতে পারলা না, অর্ধেক গেল, অর্ধেক গিয়ে কী কাজ করলো? ওই কাজটা, পুরো কাজটাই করতে হলো। তাহলে এই অর্ধেকের প্রতি লোড পড়লো কি পড়লো না? লোড কি পড়লো? আচ্ছা লোড পড়লো। এরা আর কয়দিন করতে পারে? একটা সময় কলাপস করবে। ও বাবারা, তুমি রাতে কখন খাও আমি জানি না, কিন্তু এই শরীরটাকে তুমি যদি সুস্থ রাখতে চাও তাহলে অবশ্যই তোমার রাত্রি 8টার আগে তোমার রাতের মিল খাওয়া শেষ করতে হবে। শেষ না করলে যতগুলো সমস্যা ঘটে শুধু তোমার এই স্টমাকের ইনডাইজেশনের জন্য। তোমার যদি স্টমাকের ইনডাইজেশন হয়, তোমার কমপক্ষে 40 ধরনের অসুখ হতে পারে। এই যে পড়তে বসলে মাথা ঘুরায়, স্যার ভাল লাগে না, এই যে বুক জ্বালা পোড়া করে, পেটের সমস্যা হয়, এই হয় সেই হয়। এতে বিশ্বাস করো, তোমার যদি একবার ইনডাইজেশন হয়, যে তোমার পাতলা পায়খানা হয়েছে, কমপক্ষে 7 দিন লাগবে তোমার শরীরটা রিপেয়ার করতে। ও মেয়ে, তোমার রুটিনটা কি? তুমি তো একটা লম্বা রেসে অংশগ্রহণ করেছো, একটা ম্যারাথন রেস, এবং তোমার টার্গেট যে এ রেসে তোমাকে জিততেই হবে। এখন এ রেসে যদি তুমি জেতার জন্য অংশগ্রহণ করেছো, কিন্তু অংশগ্রহণ করবার পর রাস্তায় তুমি জ্বরে কিংবা পেটের অসুস্থতার কারণে তুমি 7 দিন পড়ে থাকলা, তুমি কি ওই রেসে পৌঁছাতে পারবা?
হ্যাঁ, এদেশে কি পৌঁছানো সম্ভব? তার মানে কি দাঁড়ালো? আমি শুধু তোমার সাথে মিলাও, আমি এখনও তোমার রুটিন বলছি না, কারণ তুমি যেভাবে চলো আর তোমার শরীর যেভাবে চাই। আচ্ছা দেখো, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য কি করা দরকার? খাওয়া দরকার। আমরা প্রতিদিনের জন্য খাই তো। আচ্ছা দেখো, তোমার রুটিনটা একটু বলো তো। আমি এই কথা যখন অফলাইনেও জিজ্ঞাসা করেছি, ম্যাক্সিমামরাই বলে যে সকালবেলা নাস্তা খায়, স্ন্যাক্স হালকা পাতলা খায়। তাহলে সকালে খাবার হলো হালকা, তো দুপুরে কি খাও? তো দুপুরে সকালের চাইতে একটু বেশি খাই, আচ্ছা ভারী খাই। আর রাতে কি খাও? রাতে খাই হলো এর চেয়েও ভারী, মানে সবচেয়ে বেশি খাই। এটা হলো আমাদের ট্র্যাডিশন, বাঙালিদের ট্র্যাডিশন, মানে ভারী থেকেও ভারী, ভারীর চেয়েও ভারী, হ্যাঁ, আরও বেশি খাই, ভারী চেয়ে ভারী। আচ্ছা এটা খাই, কিন্তু তোমার শরীরটা কি পারমিট করে এটা তোমার জানা উচিত নাকি? হ্যাঁ, তুমি মুসা নবীর একটা ইনস্ট্রাকশন তোমাদের মনে আছে কিনা আমি একটু রিকল করিয়ে দিই, যে মুসা নবী সম্ভবত একবার আল্লাহকে বলছিল, আল্লাহ আচ্ছা আমি যদি তুমি হতাম এবং তুমি যদি আমি হতে, তুমি আমার কাছে কি চাইতে? মুসা নবীকে আল্লাহ সম্ভবত বলেছিলেন যে সুস্বাস্থ্য চাইতাম। তার মানে এই ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য, ঠিক আছে, এবং ভালো হিসাবে আমি চাইতাম। আমি কথাটা এই জন্য বললাম যে খেয়াল করে দেখো, আমাদের সুস্থতার জন্য তোমার লাগছে কি? খাবারের প্রয়োজন। তুমি কেমন করে খাচ্ছ? সকালে হালকা, দুপুরে ভারী, আর রাতের বেলা ভারী থেকেও ভারী, আরও অনেক বেশি। কিন্তু তোমার শরীর চাচ্ছে কি? আচ্ছা তোমার শরীর চাচ্ছে সকালেই সবচেয়ে ভারী, হ্যাঁ, সবচেয়ে ভারী। তারপরে কি যাচ্ছে? দুপুরে হালকা ভারী, আর সন্ধ্যার মধ্যে সবচেয়ে হালকা। বাবা বলো তো, তুমি করছো একরকম, তোমার শরীর চাচ্ছে একরকম, তুমি ইঞ্জিনকে দিচ্ছে একরকম, কিন্তু ইঞ্জিনের ম্যানুয়াল বলে ইঞ্জিন চাই আরেক রকম। তাহলে ওই ইঞ্জিন দিয়ে কি করে তুমি 100% রেজাল্ট পাবা? কখনো কি সম্ভব 100% রেজাল্ট পাওয়া? তাহলে তোমার কি করা উচিত? নিশ্চয়ই যদি ভালো কিছু করতে চাও তাহলে সবার আগে এই ইঞ্জিন কিভাবে চাই, কিভাবে কাজ করে সেটা জেনে ফেলা প্রয়োজন, তাই তো নাকি? ইঞ্জিন সুস্থ না থাকলে ইঞ্জিনকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব? এই ইঞ্জিন দিয়েই একজন সেরা মানুষ এই ইঞ্জিন ব্যবহার করতে জানে না দেখে আর একজন একদম অর্ডিনারি মানুষ, এবং আল্লাহ পাকের এটা ইনস্ট্রাকশন। আচ্ছা বলো তো, যে মানুষ জানে এই দুটার পার্থক্য, শরীর সুস্থ রাখার জন্য এরকম খাওয়া প্রয়োজন, আগের মানুষগুলো কত জ্ঞানী ছিল দেখো। বলা হয়ে থাকে সকালে খাও রাজার মতো, দুপুরে খাও রাজপুত্রের মতো, আর রাতে খাও কার মতো? প্রজার মতো। রাজার মতো মানে হোটেল আছে, যা পারো বেশি বেশি করে খাও। রাজপুত্ররা সব তুমি বেছে বেছে খায়, সিলেক্টিভ। হ্যাঁ তুমি এবার সিলেক্টিভ খাও। আর রাতের বেলা পাইলে খাও, না পাইলে না খাও, কারণ প্রজাদের কিছু থাকে না। ইনস্ট্রাকশন। ও ছেলে, ও মেয়ে, তুমি কি এইটা জানতা না? আসলে জানতে, কিন্তু কোনোদিন ইমপ্লিমেন্ট করোনি, কারণ আমাদের ট্র্যাডিশন এরকম না। কিন্তু তুমি লম্বা রেচে অংশগ্রহণ করছো, সেরাদের সেরা হতে চাও, তাহলে তোমার কি করা উচিত? এই গ্রামারটাকে জানা উচিত কিনা? হ্যাঁ, আল্লাহ পাক এই জন্য সম্ভবত বলেছে যে এটা করছে সে কি জ্ঞানী হতে পারে? পারে না। তার মানে এই ভদ্রলোক জ্ঞানী। আল্লাহ পাকের কাছেও জ্ঞানী লোকের কত ডিমান্ড জানো? জানো, আমার ধর্ম রক্ষার্থে একটা শহীদের রক্তের চাইতেও একটা বিদ্বান ব্যক্তির কলমের কালি আমি আল্লাহর কাছে অধিক শ্রেয়। কেন ওই হাদিসটা শোনো নাই, যে সারাদিন সারা রাত ধরে মসজিদে নফল ইবাদতের চাইতে একটা জ্ঞানী ব্যক্তির ঘুম অনেক কি শ্রেয়? আসলে জ্ঞান তো অন্য জিনিস না। তো আমরা মনে করি আমাদের দেশের ট্র্যাডিশনাল জ্ঞানটা হলো এরকম, আমি চমৎকার ইংলিশ জানি, আমি জ্ঞানী, আমি কোনো লিটারেচার সম্পর্কে জানি, আমি জ্ঞানী, আমি ইউরোপ মহাদেশ সম্পর্কে জানি, আমি জ্ঞানী, আমি ফিজিক্স সম্পর্কে জানি, আমি জ্ঞানী। কিন্তু এটা কি জ্ঞান? তুমিই বলো তো, ওটা কি অ্যাবসলিউট জ্ঞান? আমি মাঝে মাঝে অনেককে জিজ্ঞাসা করি যে আচ্ছা তোমার ওই জ্ঞানী লোক মিথ্যা বলে। আমি কিন্তু মাঝে মাঝে ছন্দ
পতন হয় আমার, তোমরা আমাকে ক্ষমা করে দিও এবং আমাকে মনে করিয়ে দিও। আমি মাঝে মাঝে এখানে খেয়াল করছি, হ্যাঁ ঠিক আছে, আমি মাঝে মাঝে এখানে খেয়াল করব, তোমরা কোনো ইনস্ট্রাকশন করলে আমি একটু দেখবার চেষ্টা করছি এবং পারছি। তোমার ওই জ্ঞানী যদি মিথ্যা কথা বলে, তুমি তাকে জ্ঞানী বলবা? তোমার ওই ভদ্রলোক, যে ভদ্রলোক একটা বড় জায়গায় আছে, বড় কোম্পানিতে আছে, সেই ভদ্রলোকটা খুবই লোভী, আচ্ছা ওকে কি তুমি জ্ঞানী বলবা? আচ্ছা ওই লোকের কাছে তুমি কিছু রেখেছো আমানত, কিন্তু সে আমানত খেয়ানত করেছে, তাকে জ্ঞানী বলবা? সে তোমার কিছু গোপনীয়তা জানে, কিন্তু এই গোপনীয়তা অন্যদের কাছে এক্সপোজ করে দিয়েছে, হ্যাঁ, হিডেন এক্সপোজার, তাকে তুমি জ্ঞানী বলবা? এই লোকটা রাগী, জ্ঞানী বলবা? জেদি, জ্ঞানী বলবা? শুকরিয়া করতে জানে না, জ্ঞানী বলবা? আসলে মজার ব্যাপার হলো, তুমি এগুলোকে জ্ঞানী বলছো না, হ্যাঁ, যদি এগুলোকে জ্ঞানী না বলে থাকো, তাহলে তার মানে নিশ্চয়ই জ্ঞানটা হবে খুব স্পেসিফিক, হালকা জিনিসের উপর। হ্যাঁ ঠিক আছে, হালকা জিনিসের উপর, যেমন সত্যবাদী। কিরে, হ্যাঁ আমরা সত্যকে জ্ঞান বলছি, তাই তো, যে সত্যবাদী, হ্যাঁ জ্ঞানী লোক, কারণ সত্য সবাই বলতে পারে না, খুব ডিফিকাল্ট, হ্যাঁ খুব ডিফিকাল্ট মনে করে সবাই, কিন্তু সত্য কথা বললে সে সারা জীবনে সকলের কাছে সম্মানিত হয়। আচ্ছা সত্যকে জ্ঞান বলছি। সাহসী, তাকে জ্ঞান বলবো কি বলবো না? জ্ঞানী। যে বড় স্বপ্ন দেখবে, এখন মনে হচ্ছে না এগুলো অতটা জ্ঞানের না, তাই মনে হচ্ছে তো? আচ্ছা আমার লিখতে দাও, হ্যাঁ, যদি সত্যবাদিতা জ্ঞান হয়, সাহসিকতা জ্ঞান হয়, স্বপ্ন জ্ঞান হয়, হ্যাঁ, যদি লেগে থাকা জ্ঞান হয়, যদি হেলথ কনসাসকে জ্ঞান বলা হয়, মানে হেলথের ব্যাপারে জ্ঞান এবং সেই অনুপাতে খাদ্য অভ্যাস, এটাকে জ্ঞান বলা হয়, যদি ধৈর্যকে জ্ঞান বলা হয়, যদি মেনে নেওয়াকে জ্ঞান বলা হয়, হ্যাঁ, যদি ন্যায় বিচারকে জ্ঞান বলা হয়, হ্যাঁ, যদি মানুষের মধ্যে ইমপ্যাথি সিম্প্যাথি এটাকে জ্ঞান বলা হয়, দেখালাম কারোর প্রতি নম্রতা ভদ্রতা, এগুলোকে জ্ঞান বলা হয়। আচ্ছা বলো তো, এই জ্ঞানগুলো অর্জন করার জন্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রয়োজন আছে? অবাক হচ্ছ? আসলে সত্য হলো এটাই যে ট্র্যাডিশনাল যেটাকে আমরা জ্ঞান বলি, জ্ঞান ওই জিনিসগুলো না। জ্ঞানটা হলো, এই কোরআন নিজেও রেফারেন্স করছে, পুরো কোরআন তুমি বাংলা উচ্চারণ সহ পড়ে দেখো, হাতে গোনা কয়েকটা ইনস্ট্রাকশন, হাতে গোনা কয়েকটা নিশান, যে তুমি মিথ্যা বলো না, তুমি সত্যের সাথে থাকো, তুমি সাহসী হও, তুমি মানুষের উপকার করো, তোমার নম্রতা ভদ্রতা ইনশিওর করো, তুমি ন্যায় বিচার করো, তুমি দান খয়রাত করো, তুমি শুকরিয়া করো, আর ঠিক আছে, তুমি মেনে নাও, তুমি অভিমান করো না, তুমি রাগ দেখাও না, আর ঠিক আছে, তুমি অন্যের হিডেনটা এক্সপোজ করো না, তুমি অন্যের ক্ষতি করো না, এই ইন্টেনশন রেখো না। ঘুরে ফিরে এই জিনিসগুলোই কিন্তু রিলিজিয়ান কনসেপ্ট, মানে সেন্টিমেন্ট অ্যাকচুয়ালি। তো যাক আমি ওই পারপাসেও যেতে চাচ্ছি না, আমার তোমাকে একটা স্পেসিফিক প্রশ্নের আমি অ্যান্সার দিতে চাই, যে কেন ভুলে যাই, কেন ভুলে যাই। আমি জানি না বিজ্ঞান এখনও আবিষ্কার করছে কিনা বা এ ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, তবে আমার কোথাও মনে হয়, যারা আমাকে ভরসা করতে তাকে আমি বলতে পারি, যে লোক চালাক সে ভুলে যায়, যে লোক মিথ্যা বলে সে ভুলে যায়, যে মানুষটা পেরেশানি নেয় সে ভুলে যায়, যে মানুষটা ন্যায় বিচার করতে জানে না সে ভুলে যায়, যে মানুষটা লোভী সে মানুষ ভুলে যায়, যে মানুষ বেশি বেশি চায় হাউকাউ পেরেশানি সেই মানুষটা ভুলে যায়, আর ঠিক আছে, যে মানুষটা শান্ত স্নিগ্ধ ধৈর্যশীল হাসতে জানে শুকরিয়া বলতে জানে, সেই মানুষটা সব সময় তার স্মৃতিশক্তি ভালো হয় এবং সে আল্লাহর কাছেও ভালো থাকে। যাক আমি ওটা নিয়েও আমি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এই ইঞ্জিন নিয়ে। বেসিক্যালি খেয়াল করে দেখো, তোমার রুটিনটা হলো তুমি খাচ্ছ খাদ্যাভ্যাস এলোমেলো করে, আর ইঞ্জিনের কাছে চাচ্ছ সেজন্য তোমাকে বাড়তি আউটপুট দেয়। বিজ্ঞানীদের রিসার্চ কী বলছে জানো? ওই যে বললাম যে রাত্রি 9টা বাজলে তোমার শরীরে এমন একটা হরমোন সেক্রেশন হচ্ছে, যে হরমোনের কাজ হলো তোমাকে ঘুমের জন্য প্রভোক্ট করা। তোমার রুটিন তো শুরু হলো তখন। বিজ্ঞান কি বলছে জানো? বিজ্ঞানীদের অভিমত এবং তারা যা যাচাই বাছাই করে পেয়েছে, রাত্রি 11টার পর মানে 12টা থেকে মানুষের শরীরের মধ্যে এমন একটা হরমোন সেক্রেশন হয়, যে হরমোনের কাজ হলো তোমাকে সাউন্ড স্লিপ ইনশিওর করা। এবং রাত্রি 3টা যখন বাজে, তখন মানুষের শরীরে এমন একটা হরমোন সেক্রেশন হচ্ছে
যে হরমোন তোমার প্রত্যেকটা নিউরন সেলকে আলোকিত করছে, একটার পর একটা আলোকিত হচ্ছে। এবং বিজ্ঞানীদের ধারণা, এই যে পুরো ব্রেন পুরো নিউরনগুলো আলোকিত হলো, তখন যে কন্ডিশন তৈরি হয়, দিনের যে কোনো সময়ে 5 থেকে 8 ঘন্টা স্টাডি করলে যে আউটপুট পাবা, ওই ভোরের 1 ঘন্টা পড়লে সে আউটপুট পাবা। ও বাবা, তুমি তো পড়ার সময় পাও না, এক্সকিউজ করছো, পড়লেও মনে থাকে না। কি কি কারণে মনে থাকে না এখন কি বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো, যদি শুধু আমি স্পেসিফিক ব্রেন নিয়েই কথা বলি, যে ব্রেনের প্রধান খাদ্য কি, আমি কিছু ডিস্টার্বে পড়েছি তাই তোমাদের সাথে এই ব্যাপারটা আলোচনা করছি। সত্য হলো এরকম, ব্রেনের প্রধান খাবারের নাম হলো সাফিসিয়েন্ট স্লিপ। এখন আমি গত কয়েকদিন আগে একটা ক্লাসে বললাম যে ব্রেনের মেইন খাবারের নাম হলো পর্যাপ্ত ঘুম। ম্যাক্সিমাম টিচাররা তোমাকে বলছে যাই পরিশ্রম করতে হবে, রাত দিন পড়ো, 12 থেকে 14 ঘন্টা পড়ো, এই পড়ো সেই পড়ো, পড়তেই থাকো। কিন্তু দিন শেষে আউটপুটটা ওই মানুষটার মতো। রেফারেন্স করলাম, যে মানুষ এই ইঞ্জিনকে চালনা করতে পারে না কিন্তু রাত দিন পরিশ্রম করে, হয়তো সে ইনিশিয়ালি জিতে যাবে কিন্তু লং রেসে সে সাস্টেনেবল হবে না। এখন তোমাকে পড়তে বলতে রাত দিন পড়ো, অথচ ব্রেনের প্রধান খাদ্যের নাম হলো ঘুম, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত ঘুম। এখন খেয়াল করো তো, আমি একটা ছাত্রকে বললাম এই তোমার প্রচুর ঘুমানোর প্রয়োজন। আগের দিন সন্ধ্যায় বলেছি যে কালকে সকালে তোমাদের 7টায় ক্লাস আছে, এসে দেখি ক্লাসে অর্ধেক উপস্থিত। তোমরা উপস্থিত কম কেন? কয় স্যার আমরা তো আপনাকে খুব ফলো করি, আপনি বলেছেন পর্যাপ্ত ঘুমাতে হবে তাই ঘুমাচ্ছিলাম, এই জন্য সকালে ক্লাসে আসতে পারিনি। মানে অতিরিক্ত ঘুম আসতে পারে নাই। আচ্ছা একটা জিনিস বলো তো, রাতের ঘুম কোনো দিনে সারাদিন ঘুমিয়ে রিকভার করা গেছে? পেরেছো তোমরা? আল্লাহ পাক আসলেই এই ক্রাইটেরিয়াই সৃষ্টি করেছে দিনকে পরিশ্রম করার জন্য, রাতে ঘুমানোর জন্য। আমি তোমাকে বললাম যে পর্যাপ্ত ঘুম, তাহলে স্যার অন্তত রুটিনটা বলে দেন যে কখন পর্যাপ্ত ঘুম, কখন ইনশিওর করা প্রয়োজন। আচ্ছা এখন দেখো তো, রাত্রে 9টার পর থেকে তোমার মাথা প্রিপারেশন নিচ্ছে, ঘুমের উদ্বেগ সৃষ্টি করছে, তুমি তাকে সাপোর্ট করলা, তার মানে তুমি 9টায় ঘুমাতে গেলা। তুমি যদি 9টায় ঘুমাতে যাও তাহলে 10, 11, 12, 1, 2, 3 কয় ঘন্টা হলো? 6 ঘন্টা হলো। আচ্ছা 6 ঘন্টা হলো, 6 ঘন্টা পরে তুমি উঠলা, উঠবার পরে তুমি পড়াশোনা শুরু করলা 6টা থেকে রাত্রি 3টা থেকে 4, 5, 6, আচ্ছা 6টা পর্যন্ত বা 7টা, আমি বড় রেস ভেবে নিলাম কারণ তুমি তো পড়ুয়া। মাঝখানে হলো 4 ঘন্টা। এবার আরেকটা কোশ্চেন করি, আচ্ছা তোমরা তো পড়তে বসো না, তোমরা তো পড়ো, এই পড়তে বসে একটানা কয় ঘন্টা পড়ো বলো তো? কয় ঘন্টা পড়ো? আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ একটু রেসপন্স করো যে একটানা কয় ঘন্টা পড়ো, অন্তত এতটুকু বোঝার চেষ্টা করি। হ্যাঁ একটু পরে আসবে। আচ্ছা তোমরা একবার পড়তে বসে একটানা, যারা খুবই পড়ুয়া মানুষ 2 থেকে 3 ঘন্টা পড়ে, কিন্তু তুমি কি জানো একটা মানুষের এই মাথার কমপ্লিট কনসেন্ট্রেশন একাধারে একসাথে সর্বোচ্চ 30 মিনিট। হ্যাঁ আচ্ছা 40 মিনিট ধরলাম, 40 মিনিটস। তার মানে তুমি যদি 3 ঘন্টা পড়ো তাহলে পরবর্তী যে 2.5 ঘন্টা যা পড়েছো, যদি বিজ্ঞানের এই রিসার্চ সত্য হয় তাহলে ওই পড়া কখনো তোমার জন্য ইফেক্টিভ হয়েছে? আসলে তোমার হয় কি হয় না জানি না, আমি এর সাথে খুবই সহমত যে আমিও দেখেছি যে পরের পড়াগুলো শুধুই পড়া হয় কিন্তু এটা আমার পার্মানেন্ট মেমোরিতে যায় না, ঘুরে ফিরে আউট হয়ে যায়। এবং শুধু তাই না, এই যে 3 ঘন্টা একটা লোনলি একটা মানে ননস্টপ পড়া, পুরো পড়াটাই একটা সময় অ্যাফেক্টেড হয় এবং আমি পেরে উঠি না। তার মানে কি দাঁড়ালো? ওখানেও ভুল। এত ভুল নিয়ে রেখে তুমি জিততে পারবা? জেতা সম্ভব? এখন আবার খেয়াল করে দেখো তো, তুমি ধরো একটা জিনিস মুখস্থ করলা, একটা চ্যাপ্টার মুখস্থ করেছো, 1 নাম্বার লেকচার মুখস্থ করেছো, 1 নাম্বার চ্যাপ্টার মুখস্থ করবার পরে তুমি 7 দিন বা 10 দিন মানে পার করে ফেলেছো। এই 10 দিন পরে 1 নাম্বার লেকচার কি তোমার মনে আছে? মনে থাকে? তুমি হয়তো বলতে পারো স্যার মনে থাকে, কেউ কেউ হয়তো বলবো যে না মনে থাকে না, কিছু কিছু মনে থাকে। মজার ব্যাপার হলো যে 72 ঘন্টা পর পরই তো তোমার মাথা কলাপস করবে, সেগুলো ভুলে যাওয়া, এটাই হলো মাথার ক্যারেক্টার।
তোমার তো এটা জানা প্রয়োজন। তার মানে এই পড়াটা আমার মাথায় রাখতে চাইলে কী করতে হবে? 72 ঘন্টার আগেই আবার এইটাকে সামনে নিয়ে আসতে হবে। এই সামনে নিয়ে আসতে যে পারবে তাহলে তো পড়াটা মনে থাকবে নাকি? এখন আমি মাঝে মাঝে বলি যে শিক্ষকদেরকে যে এত পড়িয়ে লাভ নাই, তো ওকে শুধু ফর্মুলাটা শিখাও যে কি করলে এটা মাথায় থাকবে। তাহলে যার চাহিদা আছে যে আমার পাওয়া দরকার, সে নিয়ে 100% সেটা শেষ করবে, মাথায় রাখবে এবং সে ভালো কিছু করবে। আমি যা বলছিলাম স্লিপ নিয়ে, আমি ঘুম নিয়ে কথা বলছিলাম। তো এখন দেখো যে তুমি 3টায় ঘুম থেকে উঠেছো, 7টা পর্যন্ত 4 ঘন্টা পড়েছো। আমি এইদিকে বললাম 30 থেকে 40 মিনিট পর্যন্ত কনসেন্ট্রেশন একাধারে থাকে। এইবার তুমি 40 মিনিট পরে 20 মিনিট একটু এলোমেলো ঘুরলা, এলোমেলো কিছু করলা। হ্যাঁ, আমি একটু নতুন স্লাইড নিই তাহলে ভালো হবে। হ্যাঁ, স্লিপের ব্যাপারে আমরা কথা বলছি, ব্রেন নিয়ে কথা বলতেছি, প্রধান খাদ্য স্লিপ এবং পর্যাপ্ত ঘুমের কথা আমরা বলছি। 20 মিনিট এলোমেলো কিছু করলা, গান গাইলা, ব্যায়াম করলা, দম প্র্যাকটিস করলা, হ্যাঁ, চোখের ব্যায়াম করলা, একটু ঘোরাফেরা করলা, তাহলে কি তুমি রিল্যাক্স হলা? এই রিল্যাক্সের পরে তুমি আবারও পড়তে বসলা 40 মিনিট এবং তুমি 4 সিটিংয়ে পড়লা, মোটামুটি 3 ঘন্টা তুমি পড়ে ফেলেছো। 4 সিটিংয়ে কয় ঘন্টা হয়? 4, 5, 6, 7, 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে আমরা পড়ছি কয় ঘন্টা? 40 মিনিট করে 4, তাহলে কত হচ্ছে? 160 মিনিট। তার মানে 2.5 ঘন্টা পড়া হচ্ছে। আচ্ছা, এই 2.5 ঘন্টা আমি পড়ে ফেললাম। যদি 2.5 ঘন্টা আমরা পড়ে ফেলি, তাহলে যদি আমি ওই রেফারেন্সটা আনি, তাহলে তোমার কয় ঘন্টা পড়া হলো দেখো তো। যদি আমি 5 ঘন্টাও ধরি যে 1 ঘন্টা সমান 5 ঘন্টা, তাহলে 2.5 ঘন্টা সমান কত ঘন্টা হয়? হ্যাঁ, 2.5 ঘন্টা সমান কত ঘন্টা হচ্ছে চিন্তা করতে পারো? তুমি কি অন্যদের সাথে এগিয়ে গেলা কি গেলা না ট্র্যাডিশনাল পদ্ধতির চাইতে? তোমার রুটিন কি হবে সেটা তোমাকে নিজে অ্যাসেস করতে হবে যে আমার রুটিন আমার কেমনি করা প্রয়োজন। খালি একটা জিনিসই লাগবে, আমি বারবার বলবার চেষ্টা করি যে যার মধ্যে আমি পেতে চাই এই মানসিকতা আছে দৃঢ়ভাবে, যে কোনো উপায়ে পেতে চাই এটা, এই মানসিকতা যদি ডেভেলপ করে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। সে শুধু জানবে তার রুটিনটা কেমন হওয়া প্রয়োজন। এখন দেখো, তুমি 3টার সময় ঘুম থেকে উঠে 7টা পর্যন্ত পড়লা, এবার ঘুম ধরছে, তুমি 1 ঘন্টা ঘুমাও, দুপুরে ঘুম ধরছে আর 1 ঘন্টা ঘুমাও, সন্ধ্যার সময় ঘুম ধরছে আর 1 ঘন্টা ঘুমাও, আরও 3 ঘন্টা ঘুমালা, এদিকে ঘুমালা 6 ঘন্টা, তাহলে আরও 3 ঘন্টা, 9 ঘন্টা ঘুম হলো। এই তোমার কি আর ক্লান্তি আসবে? আর হাই উঠবে? আর ডিস্টার্ব হবে? আর কোয়ালিটি পড়াটা ইনশিওর হবে? আমি আরেকটু ব্যাখ্যা করি, একটু ভেঙে দিই। এই যে ব্রেনের আরেকটা উল্লেখযোগ্য খাবারের নাম হলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন। তুমি হয়তো বলতে পারো, স্যার আপনি কি উল্টাপাল্টা তথ্য দিচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, যে এই তথ্যগুলো মানে আপনি কই পাইছেন বা কেন দিচ্ছেন? হ্যাঁ, আমরা তো অক্সিজেন সবসময় নিই। হ্যাঁ, আমি স্বীকার করছি তুমি অক্সিজেন নাও। এই যে তুমি এখন আমার সাথে 5 মিনিট, 10 মিনিট বা 50 মিনিট ধরে আসো এবং প্রত্যেকটা মিনিটে 17 থেকে 20 বার তুমি অক্সিজেন নিচ্ছ। আচ্ছা, একটা কাজ করো তো, স্বাভাবিক অক্সিজেন যখন নিচ্ছ, এবার একটু আরেকটা কাজ করো, এবার লম্বা করে একটু অক্সিজেন নাও তো, বুক ভরে অক্সিজেন নাও, আস্তে আস্তে অক্সিজেন ছাড়ো, আবার নাও, পুরোটা ছাড়ো। এবার দেখো তো তোমার লাংয়ের পরিস্থিতি। স্বাভাবিক অবস্থায় সত্য হলো এটাই যে তোমার লাং যে পরিমাণে অক্সিজেন নেয় হলো 60%। আমি বলেছি যে পর্যাপ্ত অক্সিজেন, তাহলে পর্যাপ্ত অক্সিজেন এরকম হলো যে আমি যখন তুমি ইচ্ছা করে ইন্টেনশনালি বুক ভরে অক্সিজেন নিলা এবং ছাড়লা, তার মানে 100% অক্সিজেন নিলা। বিজ্ঞান কি বলে জানো? যদি কেউ অ্যাট এ টাইম এরকম 10 বার বুক ভরে অক্সিজেন নেয় এবং ছাড়ে এবং তারা যদি দিনে 10টা সিটিংয়ে জিনিস করতে পারে, তাহলে তার শরীরের ইমিউনিটি 60% থেকে বেড়ে 100% হবে। ও বাবা, তুমি এবার বলো তো, তোমার ইমিউনিটি পুরোপুরি আছে, সামান্য জ্বর তোমাকে অ্যাফেক্ট করতে পারবে? তোমার ইমিউনিটি ভালো, সামান্য মাথা ব্যথা তোমাকে অ্যাফেক্ট করতে পারবে বা তোমাকে পরাস্ত করতে পারবে কিংবা তোমার স্টমাককে কলাপস করাতে পারবে? হ্যাঁ, তোমার রুটিনটা মিলাও না। তুমি কি করো? তুমি তো স্টুডেন্ট, তুমি তো একদম বিশাল মিশন নিয়ে আমি পরিশ্রম করবো, আমি উদ্ধার করে ছাড়বো, কিন্তু ওই পরিশ্রমের কোনো দাম আছে? যে পরিশ্রম ইফেক্টিভ না,
আমি বলতে চাইছি যে পরিশ্রম করলেই মানুষ জিতে, এই পুরোপুরি আমি সত্য না দ্বিমত পোষণ করছি। আমার বক্তব্য হলো যে পরিশ্রম করতে হবে, সেটা লাইন সিস্টেম মাফিক, তবেই মানুষের ডেভেলপমেন্ট হবে। এখন অক্সিজেন, আমাদের দেশে এই অক্সিজেনের ব্যাপারটা এখনও তৈরি হয়নি, তবে আমার ধারণা অচিরেই এরকম অক্সিজেনের পার্লার তৈরি হবে। হ্যাঁ, মানুষ আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে। পার্লারে যেমন আমরা বিউটিফিকেশনের জন্য অনেক কাজ করি, এটা সেটা, অক্সিজেনের রুমে যে আমরা 1 ঘন্টা অক্সিজেন নিয়ে পে করে আসবো এরকম ঘটনা ঘটবে? কারণ এটা নেওয়া খুব জরুরি। তুমি কি কখনো কোনো শিক্ষক তোমাকে বলে নাই যে তোমার সুস্থতার জন্য তোমার অক্সিজেন থেরাপি, তোমাকে এই দম প্র্যাকটিস করতে হবে? স্যার বলেছে, কিন্তু এটাকে গুরুত্ব দিই নাই। ট্র্যাডিশনালি আমরা অনেক ব্রিলিয়ান্ট। আচ্ছা, তুমি আপাতত ব্রিলিয়ান্ট থাকতে পারো, আমি তোমাকে ইনশিওর করছি ব্রেনের আর একটা উল্লেখযোগ্য খাবার নাম হলো সাফিসিয়েন্ট পানি, পর্যাপ্ত পানি। কেমন সব উল্টাপাল্টা কথা বলতেছেন স্যার? হ্যাঁ, আচ্ছা, তুমি যখন বাড়ি থেকে আসো ক্লান্ত হয়ে, পানি খেলে কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আচ্ছা, ধরে নিলাম ভালো লাগে। গোসল করো, কেমন লাগে? ভালো লাগে? আরে ভালো লাগার তো কথা, তুমি গোসল করলে ভালো লাগবে না? আসলে ভালো লাগে। আমি বলতে চাইছি তোমার জীবনে পানির ব্যবহার বাড়াতে হবে। এখন এটা মনে করো না পানির ব্যবহার বেশি মানে তুমি বাথরুমে গিয়ে 3-4 ঘন্টা গোসল করতে থাকবা, আমি সেটা বলিনি। আমি বলছি কোনো না কোনোভাবে পানির সাথে তোমার ইন্টিমেসিটা বাড়াতে হবে, বেশি বেশি পানি খাইতে হবে, পর্যাপ্ত পানি খাইতে হবে। তুমি যখন স্টুডেন্ট, তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার সব জায়গায় পানি থাকা প্রয়োজন। তুমি পড়তে বসলেও পানির বোতল থাকা প্রয়োজন। এই যে এখন ক্লাস করছো অনলাইন, তোমার পানির বোতল থাকা প্রয়োজন। 20 মিনিট পর 2-1 মিনিট ঢুক করে পানি খাও না, দেখো তোমাকে সজীব থাকবে, সবসময় সজীব থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাতে যাওয়ার আগে একটু পানি খাও না, তুমি ঘুম থেকে উঠে একটু সবার আগে একটু পানি খাও না, তোমার শরীরটা ভালো থাকবে। হ্যাঁ, এগুলো ব্রেনের জন্য খুবই ইফেক্টিভ। হ্যাঁ, আমি মাঝে মাঝে এই জন্য বলি যে যারা স্টুডেন্ট তাদের রাগ করলেও পানি খাওয়া উচিত, অভিমান করলেও পানি খাওয়া উচিত, বন্ধু ফোন দিলেও পানি খাওয়া উচিত, পড়তে বসলেও পানি খাওয়া উচিত, ঘুমানো যাওয়ার আগেও পানি খাওয়া উচিত। হ্যাঁ, মানে ঝুট ঝামেলা হয়েছে পানি খাওয়া উচিত, খুব ভালো লাগছে পানি খাওয়া উচিত, খুব খারাপ লাগছে পানি খাওয়া উচিত। পানির ব্যবহার বাড়াতে হবে। আচ্ছা, যারা তোমরা একটু সুন্দরী মেয়ে আছো, হ্যাঁ, কতগুলো দেখো প্রসাধনী ইউজ করো, তুমি কি জানো? তুমি যদি প্রতিদিন কমপক্ষে 10 বার এই নর্মাল পানি দিয়ে চোখ মুখ রিনসিং করো, বিশ্বাস করো তোমার লাবণ্যতা ওই প্রসাধনী ইউজ করে দেওয়া হয়েছিল তার চেয়ে বহু গুণ ভালো হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই পানির ব্যবহার আমাদের স্টুডেন্টরা কমিয়ে দিয়েছে, বেশি বেশি পানি খায় না। বিশ্বাস করো, শরীরটাকে সুস্থ রাখার জন্য তোমার বেশি বেশি পানি খাওয়া খুবই জরুরি। তা না হলে তোমার মাথাটা কলাপস করবে, মাথা উদ্দীপ্ত থাকবে, গরম থাকবে, তোমার পড়াশোনা যতই করো না কেন সেটা ইফেক্টিভ হবে না। তুমি লম্বা রেসে অংশগ্রহণ করছো, আর এই রেসের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য তোমার কি করা প্রয়োজন? বিজ্ঞানসম্মত একটা কোচের আওতায় এসে তোমাকে লাইফটা সেই জায়গায় নিয়ে আসতে হবে না? এতক্ষণ যা কিছু বললাম তোমার ডেলি রুটিনের সাথে একটাও মিলেছে? হ্যাঁ, যদি না মিলে থাকে তাহলে একটু চিন্তা করে দেখো। আমি আসলে তুমি এই রুটিনই নেও আমি সেটা বলছি না, আমি বরং বলছি যে যেটা অ্যাজ ইউজুয়ালি ঘটে সেই জিনিসটার কথা তোমাকে বলছি। আচ্ছা, এই যে সামনে শীত আসতেছে, আমি অনেক ছাত্রদেরকে দেখি, আমি আজকেও ক্লাসে বললাম, এই শীতে তোমরা সপ্তাহে কয়দিন গোসল করো? শাহরিয়ার, বুঝলি তো? একটা ছাত্র এসে বলে, স্যার আমি 1 দিন পর গোসল করি। হ্যাঁ, তার মানে 7 দিনে সে 4 দিন গোসল করে, 3 দিনই গোসল করে না। হ্যাঁ, আমাদের মেয়েদের ক্রাইটেরিয়া। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস বলো তো, তুমি যখন নতুন পোশাক পরো কেমন গেল তোমার? কেমন লাগে? শাহরিয়ার বল, কেমন লাগে নতুন পোশাক পরলে? ভালো লাগে না? ভালো লাগে না? হ্যাঁ, কেমন একটা ফুরফুরে ব্যাপার কাজ করে না? আচ্ছা, আর একটা জিনিস বলি, ধর সকালে তুই বের হলি এবং একটা অপছন্দের মানুষকে দেখে বের হলি, সারাদিন ভালো যাবে না খারাপ যাবে? খারাপ যাবে। কেন খারাপ যায় জানিস? আমরা সেই আগের গ্রামীণ একটা শ্লোক আছে যে অপায়া দেখে বের হয়েছে, তোমার আজকে খারাপ যাবে, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। সত্য হলো এটাই, নেগেটিভ কোনো কিছু দেখলে আমাদের মাথার মধ্যে নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া মানে তোমার নেগেটিভিটির হরমোনের সেক্রেশন, এবং তোমার যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তোমার ফুল কনসেন্ট্রেশন থাকবে না। আমি একটা ছাত্রীকে বললাম, এই তোমার বাসায় কি বড় আয়না আছে? স্যার, ও বলতেছে, স্যার আয়নার দেখে কি হবে? হ্যাঁ, তো আমি বললাম যে তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় তো অনেক দুষ্টু লোক, খারাপ লোক, এই লোকের সংখ্যা বেশি।
তুমি প্রতিদিন বের হওয়ার আগে একটা বড় আয়নাতে নিজের একটা চেহারা দেখে বের হবা। এই চেহারা দেখে বের হলে কী হবে জানো? নিজের চেহারা তো কারো অপছন্দের না, হ্যাঁ? ওটা দেখলেও তোমার মধ্যে একটা পজিটিভ ম্যাগনেটিক ফিল তৈরি হবে, তোমার পরবর্তী কয়েক ঘন্টা ভালো যাবে। আসলে আমার ঘুরে ফিরে মূল ফোকাসটা হলো তোমার হেলথে। তোমার হেলথকে, তোমার মন মানসিকতাকে সবসময় ভালো রাখতে হবে। কিন্তু আমাদের যে প্রাকৃতিক বৈরতা, আমাদের যে মানসিক ফিলোসফিক্যাল সাধারণ মানুষজনের যে ডাইভার্সিটি, এটা দেখে তো আমরা অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যেতে পারি। সঙ্গত কারণে তোমাকে ঠিক রাখার জন্য তোমার মধ্যে ভালো কিছু ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তোমরা কেউ কখনো মুড অন পিল খেয়েছো কিংবা অ্যান্টি ডিপ্রেশন পিল? এই মুড অন কিংবা অ্যান্টি ডিপ্রেশন পিলের কাজ কি জানো? ওই তোমার মধ্যে ওই স্পেসিফিক হরমোনগুলোর সেক্রেশন ইনশিওর করা, যাতে করে তোমার মন ভালো থাকে, যাতে করে তুমি বলতে না পারো যে আজ আমার মন ভালো নয়। ঠিক আছে, এখন যাকে আমি আবার এই প্রসঙ্গে আসি যে পানির ব্যবহার তোমাকে বাড়াতে হবে তুমি যদি তোমার ব্রেনটাকে 100% কাজে লাগাতে পারো। ব্রেনকে ইফেক্টিভ করবার জন্য আরেকটা চরম খুবই প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসের নাম হলো, ম্যাটেরিয়ালস ঠিক বলবো না, আরেকটা জিনিসের নাম হলো ফিজিক্যাল এক্সারসাইজ। ও বাবা, তুমি তো স্টুডেন্ট, তুমি কখনো ফিজিক্যাল এক্সারসাইজ করেছো? হ্যাঁ, আচ্ছা, খুব ডিফিকাল্ট। এই কে ফোন দেয় এত? খুব ডিফিকাল্ট। হ্যাঁ, বিশ্বাস করো, তুমি যদি প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ করো তাহলে তোমার স্মৃতিশক্তি 60% থেকে বেড়ে 100% হবে, মাথাটা ইফেক্টিভ হবে। কোনোদিন তো করি নাই স্যার। হ্যাঁ, কোনোদিন তো করি নাই। আরে বাবা, তুমি এসব করো নাই, তোমার পড়া মাথায় থাকবে কেমনে? তুমি তো ভুলে যাবাই। হ্যাঁ, তুমি তো ভুলে যাবাই। এখন দেখো তো, আমি বললাম যে সব সময় ওই 30 মিনিট যে সময়টা আমার খুব ভালো লাগে পড়তে, এবার তুমি এই 30 মিনিট সপ্তাহে একবার 2বার আসে, এটাকে প্রতিনিয়ত তোমার কাছে আনার জন্য একটা পরিবেশ করো। কীভাবে পরিবেশ করবা? ধরো তুমি 30 মিনিট পড়বার পরে একটু পড়ার পরে তুমি উপরে উঠলা, 30 মিনিট পরে উঠবার পরে তুমি একটু দম প্র্যাকটিস করছো, লম্বা করে দম নাও, আস্তে আস্তে দম ছাড়ো। এটা 5 মিনিট করলা, গেল এক সেটিং, দম প্র্যাকটিস হয়ে গেল। তুমি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করো। হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, তুমি একটু পানি খেলা, ভালো লাগছে। তুমি একটু গুনগুন করে গান গাও, একটু পাইচারি করো। পাগল মন রে, মন কেন এত কথা বলে। আমি কিন্তু গানটা জানি না, কিন্তু বাথরুম, হ্যাঁ, কোনো কথাও জানি না, আন্দাজে কথা বলে নিজেকে রিল্যাক্স করবার একটা চেষ্টা। এইবার তোমার 20 মিনিট গেল। তুমি কি এবার চনমনে? আচ্ছা, একটা কাজ করো, তোমরা তো মোবাইল স্ক্রিনে আছো, তাই না? একটু উঠো না, মোবাইল স্ক্রিন রাখো। দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই একটু দাঁড়াও। হ্যাঁ, দাঁড়িয়ে একটু টেবিলের সাইডে আসো। হ্যাঁ, একটু করো না, একটু ব্যায়াম করো। হ্যাঁ, একটু রিল্যাক্স, একটু ব্যায়াম করো না। তোমার চোখ জ্বালাপোড়া করছে নাকি? জ্বালাপোড়া করছে? একটু দেখো না, একটু ডলো না হাতটা, একটু ডলো। হ্যাঁ, মোবাইলটা রাখো না, খাতা কলম রাখো। হ্যাঁ, কি ওরা কি হাত জ্বলছে নাকি এভাবে? হ্যাঁ, গরম হয়েছে। হ্যাঁ, তোমরা এখন অ্যান্সার করতে পারবা না। এবার ধরো না, চোখে ধরো, একটু চোখে ধরো। আবার করো না, আবার করো। হ্যাঁ, আবার করো। এবার চোখে ধরো না, চোখে ধরছো। এরকম 8-10 বার করো না। দেখো তোমার চোখ কিছুটা স্বস্তি, কিছুটা আরাম। ও বাবারা, তুমি না লম্বা রেসে অংশগ্রহণ করতে চাইছো, তার মানে তোমাকে সব সময় ওই ভালো সময় তোমার সাথে থাকতে হবে, তোমাকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি কি সহযোগিতা নিতে পারছো? তোমার রুটিন কেমন হবে তুমি সাজিয়ে নাও। আমি বলতে চাইছি যে তুমি একটানা 3 ঘন্টা পড়ো না, আধা ঘন্টা পড়ো। আমি বলতে চাইছি যে আধা ঘন্টায় কনসেন্ট্রেশন থাকে। আমি বলতে চাইছি যে নিজেকে রিল্যাক্স করবানোর জন্য বাকি ওই সময় তুমি চোখের ব্যায়াম করো। তাকাও, তুমি উপরের দিকে তাকাও। হ্যাঁ, মাথা ব্যথা করছে, ডান দিকে তাকাও। হ্যাঁ, বাম দিকে তাকাও, নিচের দিকে তাকাও। কেমন লাগছে? চোখ ঘোরাফেরা করছে, কারণ কখনো কাজে লাগাও নি তো। ওই সময়গুলোতে এই কাজগুলো করো। এখন কি একটু রিল্যাক্স লাগছে?
একটু হালকা রিল্যাক্স লাগছে, স্বীকার করবো না তো, কিংবা স্বীকার করলেও করতে পারো অনেকে আমাকে ভালোবেসে, হ্যাঁ স্যার লাগছে লাগছে। আচ্ছা এবার তুমি রিল্যাক্স, এবার তুমি আবারও পড়তে বসো। আচ্ছা তুমি পড়তে বসেছো, তুমি 20 মিনিট যাবৎ একটানা পড়ছো, হঠাৎ করে তোমার ফোনটা বেজে উঠলো, একটা নোটিফিকেশান, তুমি ধাম করে তাকালা। আচ্ছা বলো তো, তুমি যে 20 মিনিট পড়েছো আর ধাম করে ওই নোটিফিকেশানের দিকে নজর গেল, এই 20 মিনিট পড়া কি তোমার মাথায় আছে? আছে? স্যার নাই তো। আসলে তোমার থাকে কিনা জানি না, আমাদের থাকে না, আমি এই জন্য বললাম। তাহলে তোমার ফোনে ইউজ করার ব্যাপারে তোমার কেমন রেস্ট্রিকশান ক্রিয়েট করা প্রয়োজন কিনা একবার ভেবে দেখেছো? আচ্ছা একটা স্টুডেন্ট, তুমি যখন স্টুডেন্ট, তখন নিশ্চয়ই তোমার মূল ফোকাস পড়াশোনা, তারপরেও তো আত্মীয়তা, কমিউনিকেশান এসবের প্রয়োজন আছে। আচ্ছা তুমি যদি তোমার ওই নিকট আত্মীয়গুলো, যার ফোন তোমার জন্য ইমার্জেন্সি, তুমি যদি বলে দাও সবাইকে যে আমি ফোনে কথা বলবো সন্ধ্যা 7টা থেকে, কিংবা সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত বা 8টা পর্যন্ত, ওই সময় আমার ফোন খোলা থাকবে, তাহলে ওই নোটিফিকেশান তোমাকে কি বিব্রত করতে পারে? তোমার তো চান্স দরকার। এখন তোমাকে যদি আমি বলি, ও মেয়ে তুমি যদি চান্স পেতে চাও, তোমার ফোন ইউজ করা থেকে বিরত থাকো, তুমি বিরত থাকতে পারবা? মনে হয় পারবা না। বা অনেকেই ভাবো যে স্যার আমার চান্স পাওয়া দরকার, এই জন্য প্রয়োজনে আমি বিরত থাকবো। বিশ্বাস করো, যদি বিরত থাকতে না পারো, তাহলে তোমার জন্য মনে রেখো তোমার পড়াশোনার ধরনটা 100% সাপোর্টিভ হচ্ছে না, 100% হচ্ছে না। কারণ তোমার ওই 1 ঘন্টা ফোনে, যে এখনও আমি এই জন্য অনলাইন ব্যাপারটাকে খুব একটা সাপোর্ট করি না, কারণ অনলাইনে কমপক্ষে 1-1.5 ঘন্টা ফোনের দিকে তাকিয়ে থাকতে হয়। বিশ্বাস করো, তাকিয়ে থাকবার পরে পরবর্তী 1-1.5 ঘন্টা তুমি যদি আবারও ওগুলো নিয়ে লেখালেখি বা এসেই করতে চাও, তুমি কমপ্লিট কনসেন্ট্রেশন পাবা না। আমি এই জন্য ফোনের পক্ষপাতিত্ব না, তারপরে ওই যে আমাদের ট্র্যাডিশন আসতে হয়, হ্যাঁ আমরা এসেছি এবং আমি বলবার চেষ্টা করছি। এখন খেয়াল করে দেখো, আমি ব্রেন সম্পর্কে জানলাম যে কিভাবে কাজ করে, এবং তোমার ট্র্যাডিশনাল রুটিন সম্পর্কে জানলাম যে তুমি এভাবে চলো। এখন তোমার চান্স পাওয়ার জন্য, তোমার ভালো করবার জন্য এবং এই ইঞ্জিনটাকে কাজে লাগানোর জন্য, তাহলে তোমার রুটিনটা কেমন হওয়া প্রয়োজন? আমি তোমাকে মনে করিয়ে দিই, শুরুর দিকে একটা গল্প করছিলাম যে মাগরিব কেমনে করে 31টা সাবজেক্টের পরীক্ষা দিয়ে একটাও চান্স পেলো না, কিন্তু 19টা সাবজেক্টের পরীক্ষা দিয়ে সব চান্স পেল। মাগরিব জেনেই করুক আর না জেনেই করুক, ও সময় পেলেই আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার পরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছে, ঘুমিয়েছে। তুমি রিসেন্ট কোনো পত্রিকায় দেখেছো কি না, কিছু রিসেন্ট দিন একটা পত্রিকায় একটা প্রজ্ঞাপন দেখলাম, কিছু ছেলে মেয়ে যারা দুপুরে ঘুমিয়ে পরের দিন পরীক্ষা দিতে গেছে, আর কিছু ছেলে মেয়ে না ঘুমিয়ে পরীক্ষা দিতে গেছে। এদেরকে একটা স্টাডি করা হয়েছে, যারা আগের দিন ঘুমিয়ে পরীক্ষা দিতে গেছে তাদের মেমোরাইজিং ক্যাপাসিটি, মনে রাখার ক্ষমতা, যারা না ঘুমিয়ে গেছে তাদের থেকে 30% বেশি। ও বাবারা, শুধু কি তুমি ওই একাডেমিক ওই ব্যাপার নিয়েই পড়ে থাকবা, নাকি বিজ্ঞানের কিছু রিসার্চ তোমাকে তোমার হ্যাবিটটাকে চেঞ্জ করা মানে দরকার? সত্যিকার অর্থেই তুমি যদি কলাপস করো, বিশ্বাস করো তুমি কলাপস করবা শুধুমাত্র তোমার এই লাইফস্টাইল ডিজিজের কারণে। লাইফস্টাইল ডিজিজ এজন্য বলছি যে তোমার বাজে অভ্যাসের কারণে তোমার শরীরটাকে তুমি কলাপস করিয়েছো, এই কলাপস করার কারণে তুমি এই লম্বা রেসে কোনোদিন জিততে পারবে না। এখন একটু ঘুরে ফিরে একটু মানে গুছিয়ে অ্যাপ্রোচ নাও, তাহলে তোমার রুটিনটা কেমন হওয়া প্রয়োজন? হ্যাঁ, কত বাজারে? ও, নিউরনের কোন শাখা থেকে কারা কারা আছে? হ্যাঁ আমি বলছি, একটু পরেই বলছি। তাহলে তোমার রুটিনটা কেমন হওয়া প্রয়োজন? আমি একটা জাস্ট ধারণা, নিতেও পারো নাও নিতে পারো। আমাকে যদি জিজ্ঞাসা করো স্পেসিফিক করে, তাহলে আমি বলবো ভাই বাবা 9টার পরে ঘুমিয়ে যাও। হ্যাঁ, 9টার পরে একদম গভীরভাবে ঘুমিয়ে যাও, এবং ঘুমানোর আগে অবশ্যই ফোন দেখতে দেখতে ঘুমাবা না। ফোন সাইলেন্ট করে দিয়ে, কিন্তু প্রয়োজনে বন্ধ করে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। আচ্ছা ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠো কটার সময়? 6টায়। হ্যাঁ, ঘুম থেকে উঠো হলো কি রে? হ্যাঁ আচ্ছা, তুমি ঘুম থেকে উঠো রাত্রি 3টায়, উঠতে পারবা? স্যার ডিফিকাল্ট। কিন্তু তোমার না বাবা চান্স দরকার, তোমার না বিজ্ঞানসম্মত একটা রাস্তা দরকার। তুমি পারো আর না পারো, আমি তোমাকে রাস্তা বলছি।
3টার সময় উঠো, 3টার সময় উঠে তুমি 30 মিনিটস পড়ো, 20 মিনিটস ব্রেক দাও, আবার 30 মিনিটস পড়ো বা 40 মিনিটস পড়ো, 20 মিনিট ব্রেক দাও। এরকম করে তুমি 7টা পর্যন্ত পড়লা। তুমি প্রয়োজনে 8টার সময় আবার 1 ঘন্টা ঘুমাও, নাস্তা টাস্তা করে 1 ঘন্টা ঘুমাও, আবার উঠলা, আবার 30 মিনিটস বা 40 মিনিটস পড়লা, আবার ঘুমাও, আবার ওই অ্যাক্টিভিটিসটা করো। দেখবা আবার পানি খাও, আবার গুনগুন করে গান গাও। তুমি দেখবা যে তোমার টোটাল তুমি 15টা দিন অভ্যাস করে দেখো, তোমার মাথা কুল থাকছে। এবং তোমার মাথা কুল থাকার কারণে সকলের সাথে ভালো ব্যবহার হচ্ছে। ভালো ব্যবহারের কারণে প্রথমে খুশি হবে তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার চাচা চাচি, আত্মীয় স্বজন, প্রতিবেশী। এরকম করতে করতে একসময় সবাই তোমার প্রতি একটা খুশি হওয়া শুরু করেছে, তোমার মন ভালো হওয়া শুরু হয়েছে, তুমি পড়াশোনায় নিজেকে সম্পৃক্ত করতে পেরেছো। একটা সময় তুমি সকলের কাছে গ্রহণযোগ্য হওয়া শুরু হয়েছো। অন্য কিছু লাগবে না। আমি বলবো চান্স পাওয়ার জন্য একটা জিনিসই লাগবে, সেটা হলো তোমার একটা কঠিন ডিসিশন। কেন কঠিন ডিসিশন লাগবে জানো বাবা? আচ্ছা, এই যে তুমি পড়াশোনা করছো ট্রেডিশনালি, একবার তুমি তোমার বাবা মার কথা একটু খেয়াল করো তো। আসলে অন্য মোটিভেশন লাগবে না। তোমার ফ্যামিলির কথা একটু খেয়াল করো তো। তোমার ফ্যামিলি আসলে তোমার কাছে কী চায় বা কী চাচ্ছে বা কী করছে তোমার জন্য, একবার খেয়াল করে দেখো। বিশ্বাস করো, এই যে তুমি অবলীলায় অবহেলায় সময় নষ্ট করছো, আর ঠিক সেই সময় তোমার বাবা একদম হাড়ভাঙ্গা পরিশ্রম করছে। তুমি চোখ বন্ধ করে ফিল করো তো বাবা, যে তোমার বাবা, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে একটু ফিল করো যে তোমার বাবা এখন মাঠে আছে, তুমি রুমে আছো। তো তুমি একটু ইনভিজিবল হও। প্রচণ্ড রোদে তোমার বাবা কাজ করছে কিংবা প্রচণ্ড ঠান্ডায় কাজ করছে। তোমার বাবার ঘন ঘন নিঃশ্বাস যাচ্ছে আসছে। তুমি শুধু কথা বলো না, দেখো কোন একটা লোক তোমার বাবাকে জিজ্ঞাসা করছে, ও ভাই এত পরিশ্রম করছেন কার জন্য? আপনি কার জন্য এত পরিশ্রম করছেন? তোমার বাবা বলছে, পরিশ্রম করছে আমার সন্তানের জন্য। আমার সন্তান অ্যাডমিশন দিবে। ও ছেলে, একটু মিস করো না, একটু দেখো। তুমি কিছু বলো না, তুমি ইনভিজিবল হয়ে চোখ বন্ধ করে ফিল করো এবং বাবার সামনে যাও, মার সামনে যাও। তুমি হয়তো ভাবছো তোমার মা তোমার জন্য কিছু করে না, তোমার মা অশিক্ষিত। পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা এমন সত্তা বাবা, জানো, নিজেকে দিনে দিনে প্রতিনিয়ত একটু একটু করে পুড়িয়ে পুড়িয়ে সন্তানের মঙ্গল কামনা করে। হয়তো তোমার মা কিছু করে না, শুধু রান্না করছে। ও মেয়ে, বিশ্বাস করো, তোমার মা যখন তোমার ওই আগুনের দিকে অপলকভাবে চেয়ে আছে, চেয়ে থেকে দেখে কি প্রার্থনা করছে জানো? হে আল্লাহ, তোমার যদি বিনিময় লাগে প্রয়োজনে তুমি আমাকে এই আগুনে পোড়াও, কিন্তু আমার ছেলেকে আমার মেয়েকে সম্মানিত করো। ও ছেলে, তুমি কি করছো? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, লাস্ট 6 মাসেও তুমি তোমার বাবাকে কিংবা তোমার মাকে একবার একটু শক্ত করে জড়িয়ে ধরতে পেরেছো? কত অকৃতজ্ঞ দেখেছো? হ্যাঁ, একবারও কি জিজ্ঞাসা করেছো, বাবা তুমি ভালো আছো তো? একবারও কি মাকে জিজ্ঞাসা করেছো, ও মা ভালো আছো তুমি? আরে তুমি এখন বুঝবা না। আমার একটা ছোট সন্তান আছে। আমি মাঝে মাঝে গল্পটা বলি সবাইকে। বলি এই জন্য যে আমার সন্তান যখন অসুস্থ হয়, আমার ওয়াইফ তাড়াতাড়ি করে বলে, মেডিসিন নিয়ে আসো, মেডিসিন নিয়ে আসো, অস্থির। আগে এতটা বুঝতাম না। আমি জন্য আমার মাকে মাঝে মাঝে আক্ষেপ করে বলতাম যে, মা আমার বাবা মনে হয় আমার জন্য কিছু করে নাই। আমার মা বলতো যে, তোমার বাবা তোমার জন্য কিছু করেছে কি করে নাই? হ্যাঁ, একটা গল্প বলি তোমাকে, প্রতিদিনেরই গল্প এটা। যদিও তোমার বাবা যখন বাজার থেকে আসে, সবার পরে তোমার বাবা বাজার থেকে আসে, আর আমি অভিমান করে গালিগালাজ করতাম, হ্যাঁ সবাই আর্লি আসছে, আমি একটু এক্সট্রিম ফ্যামিলি থেকে আসা ছেলে, আর্লি আসছে, তুমি এত দেরি করো কেন? তোমার বাবা কি বলে জানো? তোমার বাবা বলে, আমি দেরি করে আসি কারণ আমি হেঁটে আসি। তোমার বাবাকে খুবই খুবই টায়ার্ড লাগে, কিন্তু আমি গালিগালাজ করার পরেও তার মুখে এক চিলতে হাসি। আলাম, হাসো কেন? কয়, হাসি কেন জানো?
আমি এখানে হেঁটে আসি, কারণ ওই 10 টাকা 15 টাকা বাঁচানোর জন্য 1.5 ঘন্টা যাবত। এবং যখন আমার টায়ার্ড লাগে প্রত্যেকটা স্টেপে স্টেপে ভাবি যে এই স্টেপ দিলেই পৌঁছাবো, বা আমার ওই সন্তান তখন হাসছে। ও ছেলে, ও মেয়ে, তোমার হাসির জন্য তোমার বাবার স্যাক্রিফাইসটা বুঝতে পেরেছো? আমি আমার কথা বললাম, আমার বিশ্বাস কোনো না কোনোভাবে তোমার বাবাও তোমার জন্য, তোমার মাও তোমার জন্য ঠিক একই রকম স্যাক্রিফাইস করছে। তুমি যখন অসুস্থ ছিলা ছোটবেলায়, তোমার মা তোমার পাশে দাঁড়িয়েছিল, তুমি কাতরাতে কাতরাতে ঘুমিয়ে পড়েছ। তুমি ঘুম থেকে জেগে দেখো তখনও মা তোমার পাশে জেগে আছে। ও মেয়ে, বলো তো পৃথিবীর কোন রিলেশন আছে যে তোমার জন্য এত নিবেদিত প্রাণ? অথচ তোমাকে আমি প্রশ্ন করলাম, এই মাকে, এই বাবাকে লাস্ট 6 মাসেও একবার তোমার মনে হয়নি যে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলি, বাবা তুমি ভালো আছো, মা তুমি ভালো আছো? ও মেয়ে, তুমি তো 12 ক্লাস শেষ করেছো, তুমি কিসের মেয়ে, তুমি কিসের ছেলে? হ্যাঁ, শান্তি খুঁজো তো? বিশ্বাস করো পুরো পৃথিবী তুমি চষে বেড়ালেও শান্তির জন্য চষে বেরিয়েছ। আর তুমি একদিকে তুমি বাসায় গিয়ে তোমার বাবা কোথাও বসে আছে চেয়ারের উপর, তুমি বাবার পাশে নিচে গিয়ে বসলা, বাবার হাঁটুতে তোমার মাথাটা রাখলা, বাবার একটা হাত তোমার গালের উপর রাখলা। বাবা তুমি ভালো আছো জিজ্ঞাসা করলা। জানো বুড়ি, তোমার মাথার উপরে টপ টপ করে গরম পানি পড়বে। বিশ্বাস করো, এই কান্নাটাই হলো প্রশান্তির কান্না। পুরো পৃথিবী চষে বেরিয়েও এই প্রশান্তি তুমি আর কোথাও পাবা না। ও ছেলে, তাহলে তুমি কি করেছো? হ্যাঁ, শান্তি খুঁজো তো, জীবনে সমৃদ্ধি চাও তো? সমৃদ্ধি কি শুধুই একটা জায়গায় চান্স পেয়ে যাওয়া? হ্যাঁ, শিক্ষা কি শুধুই কোনো বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট সাবজেক্টে আছে? আরে বাবা, সত্যবাদী হওয়ার জন্য, পরিশ্রমী হওয়ার জন্য, অলস না হওয়ার জন্য, অন্যের ক্রিটিসাইজ করবো না এটা ডিসিশন নেওয়ার জন্য, অন্যের সবসময় প্রশংসা করবো এরকম মেন্টালিটি ডেভেলপ করবার জন্য, কিংবা সবাইকে সহযোগিতামূলক আচরণ করব, নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য, এটা আমার সহজাত প্রবৃত্তি বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রয়োজন আছে? নাকি একটু ডিসিশন নিলেই এটা হওয়া সম্ভব? ও বাবা, ধরো তুমি কিছু হও নাই, কিন্তু তুমি স্বপ্নবাজ, তুমি স্বপ্ন দেখতে জানো। তুমি কিছু হও নাই, কিন্তু তুমি পরিশ্রমী। তুমি কিছু হও নাই, তুমি শুকরিয়া বলতে পারো। তুমি কিছু হও নাই, হ্যাঁ, তুমি লেগে থাকতে জানো। এবার ধরো তুমি গিয়ে একটা ছোট্ট একটা দোকানদার হয়েছো, ধরো একটা চায়ের দোকানদার হয়েছো। এখন চায়ের দোকানদার সবার আগে ঘুম থেকে উঠে যার সাথে দেখা হয় তার সাথে কুশল বিনিময়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কারণ সম্মান দিলে তো সম্মান পাওয়া যায়। সবার সাথে হাসি মুখে কথা বলছে। ওই লোক কখনো কাউকে ওজনে কম দেয় না। তুমি কখনো কাউকে ঠকাওনি। তুমি সবসময় কেউ জিজ্ঞাসা করলে শুকরিয়া আল্লাহ ভালো আছি। হ্যাঁ, আচ্ছা তোমার চা কি বেশি বিক্রি হবে কি হবে না, লোকজন তোমার কাছে যাবে কি যাবে না? আচ্ছা গেল 1 মাস 2 মাস 6 মাস, তুমি সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, কারণ যে কোনো সময় কারো বিপদে তুমি কাজে লাগো। তুমি সব সময় কেউ কিছু তোমার সাথে মিসবিহেভ করলেও তুমি সেখানে ধৈর্যশীল সহ্যশীল আচরণ করো। আচ্ছা, সকল প্রতিবেশী, সকল আশেপাশের লোকজন তোমাকে ভালোবাসবে কি বাসবে না? আচ্ছা, তোমার বিজনেস ডেভেলপ করবে কি করবে না? যদি সফলতার আলটিমেট উদ্দেশ্য হয় ফাইন্যান্স, যদি সফলতার আলটিমেট উদ্দেশ্য হয় গুরুত্ব পাওয়া, যদি সফলতার আলটিমেট উদ্দেশ্য হলো মূল্যায়ন পাওয়া, ও ছেলে, এ মূল্যায়ন পাওয়ার জন্য এত বেশি শিক্ষার প্রয়োজন হয় না যে শিক্ষা আছে তোমার ওই 5 মিনিটের ডিসিশনের মধ্যে। তাহলে তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? আমি জানি না যে আমার শিক্ষকরা আমার ছেলে মেয়েকে কি শিখায়। আসলে যদি কিছু না শিখায়, শুধু ওই ভদ্রতা জ্ঞানটা শিখায়, কিছু না শিখে শুধু বড় স্বপ্ন শিখায়, আর কিছু শিখার দরকার নাই, ও ছেলেকে যদি লেগে থাকা শিখায়, আর কিচ্ছু লাগবে না, ও ছেলে যদি সকলের সাথে মিলে মিশে ধরে রেখে একটা জিনিস বড়োর থেকে বড়োর দিকে নিয়ে যাব এই মানসিকতা শিখায়, তাহলে ওই ছেলেটা কিন্তু সফল।
ও বাবারা, আমাদের দেশে না অদ্ভুতভাবে কেমন একটা শিক্ষা পদ্ধতিরই একটা দারুণ গ্যাঞ্জাম আছে। হ্যাঁ, কেমন একটা আমি 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 বুঝে উঠতে পারি না। যদি আমার কাছে এরকম সুযোগ থাকতো তাহলে সবার আগে সিলেবাসে এত কিছু না দিয়ে বলতাম, এ বাবা হাসতে শিখো। আমি এত কিছু না দিয়ে বলতাম, এ বাবারা প্রাণ ভরে সকলকে সহযোগিতা করা শিখো। আমি বলতাম লম্বা থেকে লম্বা আরও বড় স্বপ্ন দেখো। হ্যাঁ, একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন দেখো, আরেকটা ভেঙে গেলে আরেকটা দেখো, স্বপ্ন দেখতেই থাকো, কারণ স্বপ্নটাই তোমার জীবন। আমি হয়তো এইভাবে শিখাতাম যে শুকরিয়াটাই হলো তোমার প্রশান্তি। হয়তো আমি এটা বলতাম মেনে নেওয়াটাই হলো তোমার সমৃদ্ধি। আমি হয়তো বলতাম যে জীবনটা এতটাই শর্ট যে একটা হলো ট্রেন জার্নির মতো। তুমি ছোট্ট একটা বগিতে উঠেছো, উঠবার পরে খালি হাতে উঠেছো এবং নিয়মটা হলো খালি হাতে নেমে যেতে হবে। এখন উঠবার পরে দেখছো সেখানে প্রেম করা যায়, সংসার করা যায়, গণ্ডগোল করা যায়, সমালোচনা করা যায়, প্রশংসা করা যায়, ইনকাম করা যায়, খরচ করা যায়। হ্যাঁ, তুমি স্বাভাবিক লাইফে সেটা করছো। করতে গিয়ে তুমি দেখছো তুমি ইনকাম করে নিয়ে বাসায় কেবল খাইতে বসবা, তখন পাশের সিটে একজন খাইতে পারছে না। তোমার কি করা উচিত? তুমি তাকে না দিয়ে খাইতে পারবা? কারণ তুমি তো এক বগির একটা ট্রেনে উঠেছো, খাইতে পারবা? তোমার অন্যের অনিষ্ট চিন্তা করতে পারবা? অন্যের গোপনীয়তা নষ্ট করে তাকে বিপদে ফেলতে তুমি পারবা? হ্যাঁ, অন্যকে কখনো তুমি ঝামেলায় ফেলতে পারবা? আচ্ছা, যদি ঝামেলায় ফেলতে না পারো, এদিকে তোমারও সন্তান হয়ে গেছে, সন্তানকে তাহলে তুমি কি শিখাবা? তুমি এটাই শিখাবা যে ও ছেলে বড় হলে এইভাবে অনেস্টভাবে ইনকাম করতে হয়, সকলকে সহযোগিতা করতে হয়, সকলের সাথে নম্রতা ভদ্রতায় সবচেয়ে বড় ইবাদত, এবং এতে করে আল্লাহর কনসেন্ট্রেশন পাওয়া যায়। তুমি এভাবে নিজেকে তৈরি করো, তাহলে আল্লাহ তোমাকে সেভ করবে, তুমি কখনো কোনো জায়গায় অসম্মানিত হবা না। এবং এভাবেই আমার মতো করে তোমাকেও একদিন খালি হাতেই ট্রেন থেকে নেমে যেতে হবে। আমি না বাবা এই ব্যাপারগুলো শিখাতাম, কিন্তু কি বলো, এটা তো আমার এক ধরনের স্বপ্ন। আসলে স্বপ্ন দেখতে তো মানা নাই, এই উল্টাপাল্টা স্বপ্ন আমি তোমাদেরকে নিয়ে দেখি। নিউরন কোচিংটা খুলেছি বেসিক্যালি যে তোমরা সবাই নার্সিংয়ে চান্স পেয়ে যাও, কিংবা একটা সময় তো এটা আইএসটি ম্যাথস পলিটেকনিক্যাল অ্যাডমিশন কোচিং ছিল সেই 2007 সাল থেকে। আমার মূল উদ্দেশ্য ছিল এটাই যে একটা মাস পিপুলের সাথে যেন আমার কানেক্ট হয়, এবং এই মাস পিপুলকে যেন আমি বলতে পারি, ও বাবা, সমৃদ্ধির অর্থ বা সফলতার অর্থ একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না, বরং এই যে তুমি এখন এনজয় করছো, এই যে তুমি এখন শুনছো, শান্ত আছো না অশান্ত আছে, এর মধ্যেই তোমার সফলতা ডিপেন্ড করবে। তুমি যদি তোমার পুরো কনসেন্ট্রেশন দিয়ে আমাকে শোনো এবং উপভোগ করতে পারো, বিশ্বাস করো এই সময় তোমার জন্য সফলতা। তুমি যদি একটু হাসি মুখে কথা বলতে পারো, বিশ্বাস করো ওটাই তোমার সফলতা। তুমি যদি মানুষকে সহযোগিতা করতে পারো, এটাই তোমার সফলতা। এটা নির্দিষ্ট কোনো দাড়ি কমা আর মধ্যে মানে ফিক্সড না, এটা বরং তুমি যতক্ষণ বেঁচে আছো এবং প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তুমি যদি শুকরিয়া বলতে পারো, বিশ্বাস করো এটাই তোমার সফলতা। এবং এটা যদি আমি বলতে পারি তাহলেই আমি সার্থক, এবং বিশ্বাস করো এটাই আমার সার্থকতা। তাই তো অনেক সময় যখন শিক্ষকরা ক্লাস নেয়, আমি শিক্ষককে বারবারই বলবার চেষ্টা করি, ও ভাই শিক্ষক, তুমি শুধু বাংলা পড়িও না, ও ভাই শিক্ষক তুমি শুধু ইংলিশ পড়িও না, তুমি শুধু ফিজিক্স কেমিস্ট্রি এসব পড়িও না, বরং তাদেরকে পড়াও যে কি করে ভালো মানুষ হওয়া যায়, এটাই আমার উদ্দেশ্য। তাদেরকে স্বপ্ন শিখাও। যদি স্বপ্ন শিখাতে পারো না, তারা নিজে নিজে একটা ডিসিশন নিয়ে ফেলবে, এবং আজকে রাতে একটা রুটিন করে ফেলবে যে হ্যাঁ আমার রুটিন আজ থেকে নতুনভাবে শুরু হলো। আগে যা করেছি সবই ছিল আমার ট্র্যাডিশনাল এবং রং। এই প্রথম আমি ডিসিশন নিলাম যে আমি যদি সুস্থ থাকি তাহলে আমি যে উদ্দেশ্যে পরিশ্রম করছি সেই উদ্দেশ্যে আমি সফল হবই। খালি এই স্বপ্ন যদি থাকে না, তাহলে সফল হওয়ার জন্য আমার কি কি লাগবে? আরে কয়েকটা সিলেবাস, বাংলা, ইংরেজি, ম্যাথ, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, এই কয়েকটাই তো। বাংলা বোর্ড ব্যাকরণ বই মুখস্থ করবো কয়েকদিনের মধ্যে। আচ্ছা, ইংলিশ ক্লাস 8 বইয়ের ইংলিশের যে গ্রামার অংশ আছে ওই স্পেসিফিক জিনিসগুলো মুখস্থ করে ফেলবো, বেসিক কনসেপ্ট, স্যার বলেছে এখানে পড়লেই এনাফ। আচ্ছা হলো তো। ম্যাথ ক্লাস 8 বইয়ের ম্যাথ আমি মুখস্থ করে ফেলবো, দেখি তো কয়দিন লাগে। ইন্টারমিডিয়েট পাস করেছি, ক্লাস 8 বইয়ের ম্যাথ আমি দেখতে পারবো না? আচ্ছা 8 বইয়ের ম্যাথ আমি দেখে ফেললাম। জেনারেল সায়েন্স, ও জেনারেল সায়েন্স যদি হয়, সায়েন্সের যদি হয়, বিএসসির জন্য যদি হয়, আমি প্রয়োজনে যদি ইন্টারমিডিয়েট বই পড়তে নাও পারি, তাও 9-10 ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ বায়োলজি বই আমি শেষ করে ফেলবো। বিশ্বাস করো 9-10 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কমপ্লিট করতে পারলে তুমি 30-এর মধ্যে 25 পাবা। আমি চ্যালেঞ্জ করলাম তোমার সাথে, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম তোমার সাথে। হ্যাঁ আর লাগবে না। আর কি হলো জেনারেল নলেজ,
তোমাদের যে লেকচার শিট দেওয়া আছে 100% কমন পাবা। আচ্ছা বলো তো, তোমার রেজাল্ট যদি 40ও হয়, রেজাল্ট স্কোর, আর তোমাকে 120 পাইলে যদি চান্স হয়, তাহলে কয় মার্কস লাগছে? আহামরি কি বেশি? মাত্র 80 মার্কস। আর তোমার রেজাল্ট ভালো হলে তো আরও তুমি এগিয়ে গেলা। তোমাকে কেউ কোনোদিন আটকাতে পারবে? হ্যাঁ, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি বাবারা, যে কোনো শিক্ষক কোনো স্টুডেন্টকে চান্স পাওয়াতে পারবে না। এই যে বাংলাদেশে অনেক অনলাইন, আমি তোমাদের এই লক্কর ঝক্কর আমি দেখতেছি, আমি বাধ্য হয়ে, আমরাও অনেক সময় বাধ্য হয়ে এখানে এই শাহরিয়ার অত্যাচারে আমি কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটা আমি ওপেন করছি। আচ্ছা করলাম, হ্যাঁ, বিশ্বাস করো এই কোনো অনলাইন কোনো অফলাইন তোমাকে ততক্ষণ চান্স পাওয়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ডিসিশন না নিতে পারবা। হ্যাঁ, যে আমি এখন থেকে শুরু করলাম, এই ডিসিশন যদি না নিতে পারো, তোমাকে মানে স্বয়ং কোশ্চিন দিলেও তুমি চান্স পাবে না। চ্যালেঞ্জ করলাম তোমার সাথে। হ্যাঁ, এবং তোমার চান্স পাওয়া উচিত না, কারণ তুমি তো পুরো সময়টাই এলোমেলোভাবে চলেছো। হ্যাঁ, তোমার তো কোনো সিস্টেম নেই, তোমার খাওয়া দাওয়ার সিস্টেম নাই, গোসলের সিস্টেম নাই, তোমার কোনো সিস্টেমই নাই, তো তোমার পড়ার সিস্টেম নাই, তুমি কিছুই জানো না। তো তাহলে তুমি যদি পাও, সেটা পাপ হবে, পাপ। লাইনে আসতে হবে। বিশ্বাস করো, তুমি ইফেক্টিভ হও আর না হও, তুমি যদি এই ক্লাসটাকে বা এই ধরনটাকে, এই প্যাটার্নটাকে নিজের জন্য অন্তস্থ করো, আত্মস্থ করো এবং বোঝো, তাহলে একটা সময় তোমার সন্তানের জন্যও কাজে লাগবে। কারণ তুমি সন্তানকে এভাবে এলোমেলোভাবে চলতে দিবা না, পারিবারিক বানাবা। পুরো পৃথিবীতে সুখের একমাত্র জায়গার নাম হলো পরিবার। আমি জানি না যে আজকের ক্লাস তোমাদের কাছে কতটা বোরিং লাগলো। বোরিং লাগবারই কথা, কারণ এটা তো সাবজেক্ট না। কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট হলে অনেক রকম তার সেটা নিয়ে কথা বলা যায়। হ্যাঁ, যদি একটু বুঝে থাকো, তাহলে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্টটা হলো, ঠিক ক্লাস শেষ করেই একবার তোমার মাকে ফোন দিও। ফোন দিবা তো? একবার মাকে ফোন দিয়ে বলো, মা সরি মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না। তোমার বাবাকে একবার ফোন দিও, ফোন দিয়ে জিজ্ঞাসা করো, ও বাবা, বহু বছর তোমাকে জিজ্ঞাসা করা হয় না, সারা জীবন তুমিই আমাকে জিজ্ঞাসা করো আমি ভালো আছি কিনা। এই প্রথম আমার মনে হলো তোমাকে জিজ্ঞাসা করা উচিত, বাবা তুমি ভালো আছো তো? যদি সামনাসামনি হও, জড়িয়ে ধরে কথাটা বলো, তাহলে তোমার বাবা তোমার আড়ালে চোখ দিয়ে পানি ফেলবে। আর তুমি কানে কানে এটাও বলো, ও বাবা, আমি আজ থেকে আমার রুটিন চেঞ্জ করছি, তোমাকে আমি হাসিয়েই ছাড়ব। বিশ্বাস করো, এতটুকু বলতে পারাটাও তোমার সফলতা, এবং তুমি সফল হলে আমিও সফল, এবং দিন শেষে আমরা সবাই সফল। সবার ঘরে ঘরে আনন্দে মেতে উঠুক সবাই, এটা আমার প্রার্থনা। সবাই নিজ নিজ জায়গা থেকে সুখে থাকুক, এটা আমার প্রার্থনা। সবাই নিজেকে সুক্রিয়া বলুক, এটা আমার প্রার্থনা। আমি বিশ্বাস করি আমার ছেলেমেয়েরা দারুণ, আমার ছেলেমেয়েরা এই কথাগুলো শুনবে, আমার এই কথা ছেলেগুলা তাদের মতো করে একটা রুটিন ডিজাইন করবে, এবং আগামী দিনে তারা একটা চমৎকার লাইফের দিকে নিজেকে নিয়ে যাবে। এবং এই প্রার্থনাটুকু করে আজকের মতো তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আমি খুব আন্তরিকভাবে সরি, আসলে আমি তোমার এই বোর্ড চালাতে জানি না। আমি আরেকটা ব্যাপার হয়েছে যে আমি অনলাইনে এসে কিছুটা ছন্দপতন হয়ে গেছে, মানে আমি আসলে অনলাইনকে ভয় পাই, এবং আমি ইউজড না। হ্যাঁ, এটার জন্য কেউ থাকলে তখন আমি 2-1 মিনিট কথা বলতে পারি, কিন্তু আজকে প্রথম আমার মনে হলো যে আমি প্রথমে, তোমরা খেয়াল করছো কিনা, প্রথম থেকে এখন পর্যন্ত পুরো ক্লাসে আমি যা যা বলতে চাই ওই বিক্ষিপ্তভাবে একটু এসছে, এবং তোমাকে আমি দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, বিক্ষিপ্তভাবে দিলেও আমি একটা জিনিস বিশ্বাস করি, যে আমার নিয়াত যদি ভালো থাকে এবং আমার ছেলেমেয়েরা যদি আমাকে পছন্দ করে, তাহলে এই ইনস্ট্রাকশানগুলোকে তারা একটু অন্যভাবে দেখবে এবং নিজেদের জন্য কাজে লাগানোর চেষ্টা করবে। পরিশেষে আমি বলবো, ও ছেলে, তুমি কিন্তু জিতে যাবে। বিশ্বাস করো, সবসময় ইতিবাচক থেকো। আমি পারি, আমি পারবই, আমি করি, আমি করব, এটা আমার কাজ, আমি জিতবই। বিশ্বাস করো, এই কথাগুলোই না তোমার মানসিকতাকে পজিটিভ রাখবে, ভালো রাখবে, তোমাকে সহযোগিতা করবে, এবং দিন শেষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তুমি জিতে যাবে, আমিও জিতে যাব। ভালো থেকো সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।